Assalamu alaikum. Walaikum assalam. Sorry for being late. কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। এক সেকেন্ড। আপু আজকে কিন্তু ওয়েবিনার আছে বুঝছেন? হ্যাঁ 11টা না? বলো না, কালকে ঘুম হয়েছে 4:30টার দিকে। টোটাল মিলে ঘুম হয়েছে কয় ঘন্টা? 4 ঘন্টার মতো হয়েছে। মাথা দিন জিম করতেছে। better. আচ্ছা, ঠিক আছে। লাস্ট ক্লাসে হচ্ছে আমরা গিট অ্যাড গিট পুল এই বিষয়টা নিয়ে একটু গুরুত্ব দিয়ে শিখছিলাম। আজকের ক্লাসে আমরা কিছু মেজর টপিকস কভার করবো, ঠিক আছে? সো কনসেন্ট্রেশন বেশি করে দিন। তার আগে লাস্ট ক্লাসে কুইজটা একটু চেক করে নিই, দেখি কি করছেন। টেক করি নাই। আচ্ছা, আমাদের ব্যাচে আরেকজনের কি হলো? ডেথ, মারা গেছে। এই মানুষটাকে আমি ফোন দিতে দিতে টায়ার্ড। মানুষ যে এরকম, আমি মানে মানুষটা অ্যাটলিস্ট ফোন ধরে বলে, তাহলে তো আমি জেল ফাঁসি দিচ্ছি না। সে এমন ভয় পায় যে আমার ফোনই রিসিভ করে না। আমি জাস্ট অবাক হয়ে গেছি। আপনার ফোন ধরছিল আর না ফোন দেন নাই সাদি আপু? না আর দিই নেই। এটা যে চেকটা আমি বুঝতেছি মানুষটার কোনো সমস্যা হয়েছে। আমি আননোন নাম্বার থেকেও ফোন দিচ্ছি, ফোন ধরে না। বিষয়টা কেমন না চিন্তা করেন। আননোন নাম্বার থেকেও ফোন দিচ্ছে, আমার স্টোর নাম্বার থেকে ফোন দিচ্ছে। আমাদের কি বলো TNT নাম্বার ইসার থেকে ফোন দিয়েছি, অফিসের। দুইটা আননোন নাম্বার থেকে ফোন দিয়েছি, ব্যাকও করেনি, রিসিভও করিনি। কি বলবো? স্যারের সাথে তো গতদিন কথা হয়নি, আমি ভুলে গেছিলাম। আজকে দেখি কথা বলার দরকার। স্যার নক দিছে আমাকে। দেখা যাচ্ছে না? ঠিক আছে। সো প্রথমটাতে ভুল করছেন। আচ্ছা, দেখি কি ভুল করছেন। Git pull command means updating code with changes from remote, means pulling code from local repository, means deleting existing code, means collaborating with developers. আচ্ছা, এর মধ্যে আমরা কিছু অবভিয়াস বিষয়গুলা যেটা হবে না সেটা আমরা আগে থেকেই জানি। উদাহরণস্বরূপ আপনার
মিনস কোলাবোরেটিং উইথ devs, এটা অবশ্যই ভুল হবে, এটা জানি আমরা, বিকজ গিটের পুরো কনসেপ্টটা হচ্ছে কোলাবোরেটিং উইথ devs, নট জাস্ট আ সিঙ্গেল। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে মিনস ডিলিটিং এক্সিস্টিং কোড। এক্সিস্টিং কোড ডিলিট করা অবশ্যই না বিষয়টা। এক্সিস্টিং কোড ডিলিট করার জন্য আহ এটা গিট পুলের কোনো কাজ না, এটা আমাদের কমান্ড লাইনের কাজ, কমান্ড লাইনের বেসিকের কাজটা। মিনস আচ্ছা, এই দুইটা বিষয় হয়তো ভুল করছেন, তাও দেখি। মিনস আপডেটিং, মিনস আপডেটিং কোড উইথ চেঞ্জেস ফ্রম রিমোট, তার আগে আমরা বুঝাই। মিনস পুলিং কোড ফ্রম লোকাল রিপোজিটরি, ঠিক আছে? লোকাল রিপোজিটরি কি আমার তো মনে আছে, রাইট? এটা হচ্ছে একটা কমিট স্টেজ যেটাকে বলি আমরা, যেখানে আমাদের ইনফরমেশন সহ একটা কমিট মেসেজ স্টোর হয়, এটা পরবর্তীতে রিমোটে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে। তো ওইখান থেকে পুল করা নিশ্চয়ই কোনো কাজ না। আমরা পুলের বিষয়টা যখন শিখছিলাম তখন আমাদের মনে আছে যে আহ কোন একটা ইউজার বা কোন একটা ডেভেলপার যদি কোনো একটা জিনিস চেঞ্জ করে, আহ সেই জিনিসটাকে আবার ফেরত আনা বা আপডেটেড হওয়া, লেটেস্ট চেঞ্জের সাথে ট্র্যাক থাকা। সো এটা আমরা সিনারি দিয়ে এক্সপ্লেন করছিলাম। সো ইট মিনস আপডেটিং কোড উইথ চেঞ্জেস ফ্রম রিমোট। এমনকি এটা বলছিলাম যে গিট পুলের দুইটা কমান্ড, একটা কমান্ড দিয়ে রিমোটের চেঞ্জেস গুলো নিয়ে এসে তারপরে হচ্ছে এটাকে আবার মার্জ করে ফেলা, ঠিক আছে? সো এর একটা মিস্টেক আমি বলবো যে এই বিষয়টা নিয়ে হয়তো পড়তে ভুল করছেন নাকি একটু বুঝতে সমস্যা ছিল, বাট সমস্যা নেই, প্র্যাকটিস করলে হয়ে যাবে। নেক্সট যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে গিট ফেচ কমান্ড। আচ্ছা, এটাও ভুল হয়েছে, সেটা হচ্ছে আপনি বলছেন সি লগ। আচ্ছা, ফার্স্ট অফ অল সি লগ যেটা বা লগস দেখার যে বিষয়টা, সেটা কাজ হচ্ছে গিট লগ কমান্ডার, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, আমাদের কমিট হিস্টোরি গুলো দেখায়, যে প্রিভিয়াস কমিটস গুলা, ঠিক আছে? সো মনে যদি না থাকে তা আমি আরেকবার দেখাই দিতেছি বিষয়টা, কাইন্ডা সিম্পল। আমি যদি এখান থেকে ইউএসএ উঠে গেলাম, গিট লগ গুলি, গিট লগ, তাহলে আমরা কিন্তু প্রিভিয়াস কমিট মেসেজেস গুলো পাই, ঠিক আছে? উদাহরণস্বরূপ এখানে আছে, এটা হচ্ছে তার কমিট আইডি, যেটা একটা বড় হেক্সাডেসিমাল ভ্যালু। তারপরে এই বিষয়টুকু, এটা একটা ব্রাঞ্চের নাম, এটা আমি আজকে এক্সপ্লেন করবো ব্রাঞ্চের বিষয়টা। অথর, তার ইমেল অ্যাড্রেস, এবং সে কোন ডেটে এই জিনিসটা পাবলিশ করছে। মেইনলি এই সকল বিষয়গুলো নিয়ে এটা একটা সামারাইজ ইনফরমেশন, এন্ড এটা হচ্ছে তার কমিট মেসেজটা, ঠিক আছে? দিস ইজ হোয়াট দ্য গিট লগ কমান্ড ডাজ। এটা ভুল করছেন। তারপর কি সি নোটিফিকেশন? অবশ্যই না, আমরা গিটে নোটিফিকেশন দেখার মতো কিছু আমরা এখনো শিখি নাই, না এটা আসবে। পুশ চেঞ্জেস টু রিমোট, এটা হচ্ছে গিট পুলের কমান্ড, এন্ড গেটস চেঞ্জেস ফ্রম রিমোট। আচ্ছা, একটা বিষয় বুঝতে হবে, আহ এইটা আপনি দুই জায়গায় ভুল করতে পারেন যদি এই কনসেপ্টটা ক্লিয়ার না থাকে। একটা হচ্ছে গিট ফেচ এবং গিট মার্জ, দুইটা কমান্ডের মধ্যে একটা পার্থক্য আছে। দুইটাই মিলে একটা কমান্ডকে, একটা কমান্ডের মতো কাজ করে, গিট পুল কমান্ডটা যেটা আমরা দেখছিলাম। গেটস চেঞ্জেস ফ্রম রিমোট বলতে কি বোঝাইছে? গিট ফেচ যখন কমান্ডটা লেখা হয় তখন সে আমার যে রিমোট বা যেটাকে আমরা বলতেছি হচ্ছে আমার যে অনলাইনে github.com এ যে রিপোজিটরিটা আছে, সেই রিপোজিটরি থেকে যদি কোনো চেঞ্জেস হয়ে থাকে, এসব ফাইলস গুলো মডিফাই হয়েছে বা চেঞ্জ হয়েছে, ওই চেঞ্জেস গুলো একটা ক্যাশ লেয়ারে নিয়ে আসে বা টেম্পোর একটা টেম্পোরাল স্টোরেজে নিয়ে আসে। তো তারপরে গিট মার্জ দিয়ে আমরা ওটাকে মার্জ করি, ঠিক আছে? সো অবভিয়াসলি এটা হবে অ্যান্সার। এই জায়গায় ভুল করছেন, সি লগ হবে না। নেক্সট, এটা ঠিক করছে, গিট লগ কমান্ড, এটা আমি এক্সপ্লেন করলামই। শো দ্য কমিট লগস, শো এভরি গিট কমান্ড দ্যাট হ্যাজ অ্যান অন পিসি, এটা অবভিয়াসলি হবে না। শো গিট এরর্স ইন ডিটেইলস, না। শো ফাইল সিস্টেম এরর্স, ঠিক আছে? এগুলা ইজি। আচ্ছা, গিট মার্জ, এটা অলমোস্ট কমন সেন্স দিয়ে হয়ে গেছে। মার্জেস কোড, যেহেতু আমরা খাই মার্জ, মার্জ লেখা আছে, যদি মার্জ হবে সেন্ড, পুশ, ডিলিট কিছু হবে। এইটা আবার ঠিক আছে। গিট পুল কমান্ড ইজ দ্য কম্বিনেশন অফ গিট ফেচ এন্ড গিট মার্জ, অর্থাৎ একটা হচ্ছে রিট্রিভিং আপডেট, একটা হচ্ছে মার্জিং দ্য আপডেট, রিপ্লেসিং উইথ দ্য লেটেস্ট ভার্সন। সো এইটা গেল, একটা আরেকটা রেসপন্স হয়েও গেছে। আচ্ছা, আহ, এটা কে করছে দেখি, মাত্র কি একজন রেসপন্স দিল? আগে একটা ছিল। ও আচ্ছা,
আপনি দিয়ে ফেলছেন এক্ষুনি। আচ্ছা যাই হোক দেখি। সো এই জায়গায় ভুল করছেন, মিনস কোলাবোরেটিং উইথ ডেভেলপারস, অবভিয়াসলি হবে না বিষয়টা। আপডেটিং কোড উইথ রিমোট চেঞ্জেস, কোলাবোরেশন উইথ ডেভেলপারস, এই বিষয়টা গিটের পুরাটা কনসেপ্ট মিলে। আমরা যা যা কনসেপ্ট দেখবো সবই হচ্ছে কোলাবোরেটিং উইথ ডেভেলপারস। এটা ঠিক করছেন, নাইস। ইয়েস, চেঞ্জেস ফ্রম রিমোট, শো দ্য কমিট লগস, ঠিক আছে। গিট মার্জ, মার্জেস টু গিট পুল, এটা মেইনলি আপনার তাহলে মোটামুটি কনসেপ্টের দিক থেকে মোস্টলি অনেক বিষয় নিয়ে কনসেপ্ট ক্লিয়ার আছে। আর হচ্ছে ছোটখাটো প্র্যাকটিস করলে আমার মনে হয় বিষয়টা আরো বেশি স্মুথ হয়ে যাবে বা ইজিয়ার হয়ে যাবে, ঠিক আছে। কনসেপ্টটা ক্লিয়ার আছে, সমস্যা নেই, আমরা ইমপ্লিমেন্টেশন গুলো আস্তে আস্তে সবগুলো জেনে যাবো। তো এটা ছিল হচ্ছে আমাদের লাস্ট ক্লাসের টপিক গুলো নিয়ে একটা কুইজ যেটা দিছিলাম। আজকে হচ্ছে আমরা আর একটু লার্জার টপিক কভার করব, এন্ড অ্যামংস দোজ টপিকস এগুলো আমি লাস্ট ক্লাসে বলে দিয়েছিলাম, সেটা হচ্ছে ব্রাঞ্চেস, ঠিক আছে। হয়তো ব্রাঞ্চেস দিয়ে পড়ে আসতে পারেন, বাট আই উইল স্টিল এক্সপ্লেইন, যেটা আমি আমার মতো করে আপনাদের এক্সপ্লেইন করি বিষয়টা। সো ব্রাঞ্চ জিনিসটা বুঝার আগে আমরা প্রতিবার আমাদের মাল্টিপল সিনারিও দিয়ে জিনিসগুলো বুঝি, রাইট? একইভাবে আমরা এবার সিনারিও দিয়ে বুঝবো। ব্রাঞ্চ জিনিসটা বুঝার আগে আমাদের একটা সিনারিও দিয়ে যাইতে হবে। এই সিনারিওটা হচ্ছে অনেকটা কমপ্লিকেটেড, এই কমপ্লিকেটেড সিনারিও সলিউশনটা হচ্ছে ব্রাঞ্চ। কিন্তু তার আগে ওই কমপ্লিকেটেড সিনারিওটা কি সেটাকে জেনে নেওয়া যায়। কমপ্লিকেটেড সিনারিও হচ্ছে, ধরলাম আমার কাছে দুইটা ডেভেলপার আছে। সো দিস ইজ দ্য ফার্স্ট ডেভেলপার, এটা হচ্ছে আমার সে দ্বিতীয় ডেভেলপার। এই দুইটা ডেভেলপার একটা স্যামুলটেনিয়াসলি একটা সেম রিপোজিটরিতে কাজ করতেছে। আগের মতো আমি এর নাম দিলাম হচ্ছে এক্স এন্ড এর নাম দিলাম ওয়াই, সেম। তো আমরা খুবই সিম্পল একটা প্রবলেম বা সিচুয়েশন নিয়ে আগাইছি, যার কারণে বিষয়গুলো কাইন্ডলি ইজি হয়ে গেছে। কিন্তু এর থেকেও কমপ্লিকেটেড সিচুয়েশন আসে, কারণ এটা আপনার এমন না যে কিছু প্রাইভেট ডকুমেন্টস, যে ডকুমেন্টস একজনের হাত দিবে নিজের মতো, নিজস্ব ফোল্ডার রাখবে, আরেকজন অন্য বিষয়ে কাজ করবে না। এটা একটা প্রজেক্টের কোড অনেক জায়গায় অনেক কিছু চেঞ্জ হইতেই পারে, এটা স্বাভাবিক। এন্ড অলমোস্ট দেখা যায় যে পারফেক্ট আর্কিটেকচার যদি কোডের মধ্যে মেনটেন না করা হয়, তাহলে অনেক বিচ্ছিন্ন ভাবে কাজ হয়ে থাকে। তো এই ক্ষেত্রে গিট এরকম সলিউশনের জন্য, আমি গিট এর ক্ষেত্রে কিছু একটা সিনারিও দেখা যায়, কমপ্লিকেটেড সিনারিও। এদের মধ্যে একটা হচ্ছে এরকম, যে ধরলাম আমার এই রিপোজিটরিতে মাল্টিপল ফাইলস আছে। আমি ধরলাম এখানে আমার আছে ওয়ান ডট টিএক্সটি, আর আছে হচ্ছে 2.txt, এই দুইটা ফাইল আছে, ঠিক আছে। তো আমি ধরলাম 1.txt ফাইলের ভিতরে এরকম একটা কন্টেন্ট আছে। এটা হচ্ছে প্রথম লাইনে লেখা আছে হচ্ছে হ্যালো, ঠিক আছে। হুম। সো এটা হচ্ছে রিমোটের অলরেডি এক্সিস্টিং একটা কন্টেন্ট, ঠিক আছে, একটু মনোযোগ দিতে হবে বিষয়টা। সো বোথ অফ দ্য ইউজারের কাছে তারা ধরেন ক্লোন করলো বা তাদের কাছে কোডটা আছে। আমি ধরলাম ক্লোন, উভয়ের কাছে এই বিষয়ে একটা ক্লোন, উভয়ের কাছে সেম জিনিস আছে। না আমরা কি করছিলাম, আমরা একজনা কাজ করে নাই আর একজনা কাজ করছে। আমরা আগে ছিল দেখছিলাম যে ওয়াই নামক ব্যক্তি কাজ করছিল কিন্তু এক্স নামক ব্যক্তি কাজ করে নাই। ফলস্বরূপ কিভাবে আমরা গিট পুল নামক যে কমান্ডটা, এই পুল নামক কমান্ডটা দিয়ে আমরা রিট্রিভ করতে পারি, এটা ফার্স্ট সিনারিও গেছিল। সেকেন্ড সিনারিও যেটা গেছিল সেটা হচ্ছে ওয়াই এবং এক্স দুইজনেই কাজ করছে। ওয়াই আগে পুশ করছে, এক্স পুশ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছে, যে আপনি আগে লেটেস্ট চেঞ্জেসটা নেন। লাস্ট ক্লাসটা একটু মনে করে দেখবেন, বিষয়টা অনেকটা এরকম ছিল, ঠিক আছে। কিন্তু আরেকটা কমপ্লিকেটেড সিনারিও আমরা লক্ষ্য করতে পারি যদি একটু চিন্তা করে দেখি। ধরি দুইজনাই একটা ফাইলে কাজ করতেছে। আমি ধরলাম এক্স হচ্ছে আপনার 1.txt তে কাজ করতেছে। এক্স কাজ করতেছে কোথায়? এক্স কাজ করতে হচ্ছে আপনার 1.txt, হুম। এবং সে যে প্রথম লাইনে হ্যালো লেখা ছিল না, এখানে লেখা ছিল হচ্ছে হ্যালো, সে এটাকে
মুছে বা সেটাকে রিরাইট করে লিখছে হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, প্রথম লাইনে সে হ্যালোর বদলে হ্যালো ওয়ার্ল্ড লিখছে। এবং ওয়াই অপরপক্ষে কি লিখছে? ওয়াই অপরপক্ষে লিখছে হ্যালো ইউনিভার্স, ধরেন সামথিং লাইক দ্যাট। সো এখন আমরা দুই জায়গায় একই লাইনে মাল্টিপল আই মিন ডিফারেন্ট দেখতে পাচ্ছি, পাচ্ছি না? হুম হুম যা লেখছে ওয়াই তার ভিন্ন লেখছে, একই লাইনে লেখছে, একই ফাইলে লেখছে। এখন হচ্ছে ঝামেলাটা যাই, কারণ গিট তো সিদ্ধান্ত নেওয়ার মতো কেউ না। বেশ মনে রাখবে, গিট আপনার কোডকে যে পরিমাণ মূল্যায়ন করে এটা বোঝা যায় হচ্ছে বোঝা যায় হচ্ছে তারা আপনার হিস্টোরিটা স্টোর রাখার সময়। তো গিট সিদ্ধান্ত নেওয়ার মতো কিন্তু কেউ না, কারণ আমরা ছোট মাত্র একটা হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ইউনিভার্স আমরা দেখে বুঝতে পারতেছি এটা খুব একটা ম্যাটার করে না। কিন্তু মাল্টি এন্টারপ্রাইজ লেভেল প্রজেক্টের ক্ষেত্রে দুই তিন লাইনের একটা ভেরিয়েবল বা দুই তিন লাইনের একটা কোডের জন্য অনেক কিছু করাপ্টেড হয়ে যেতে পারে। সো গিট এখানে সিদ্ধান্ত নেওয়ার মতো কেউ না, সিদ্ধান্ত জানিতে হবে আপনাকে নিতে হবে। গিট ইজ জাস্ট আ ওয়ে। এই কথা যদি মাথায় রেখে আমরা চিন্তা করি, ওয়াই ধরলাম আমি এটা পুশ করলো আগে, ওয়াই ইজ দ্য ফার্স্ট ওয়ান টু পুশ, এন্ড এক্স ধরেন কাজ করলো, এক্স তখন পুশ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হইলো এবং এক্স তখন ওটাকে পুল করলো। এখন পুল করে একটা ঝামেলা, পুল করলে কি হবে আমরা জানি, পুল করলে আমরা যে কারেন্ট যে চেঞ্জেসটা আছে সেই চেঞ্জেসটা লেটেস্টের সাথে রিপ্লেস হয়ে যায়। ঠিক আছে, বুঝতেছেন বিষয়টা? হুম হুম। হারাই গেলে পরে আমি আবার ব্যাক করবো। সো যখন সে পুল করবে তখন কিন্তু লেটেস্ট চেঞ্জটা পাবে। এখন লেটেস্ট চেঞ্জ কিন্তু এখানে দেখেন, আমি লিখছি হ্যালো ওয়ার্ল্ড কিন্তু আসছে হ্যালো ইউনিভার্স। গিট কি চাইলেই আপনার হ্যালো ওয়ার্ল্ড বাদ দিয়ে ইউনিভার্স লিখে দিতে পারবে না? অ্যাজ আই সেড, গিট সিদ্ধান্ত নেওয়ার মতো কেউ না। তো আপনাকে নিজেই সিদ্ধান্ত নিতে হবে যে কোনটা আপনি রাখতে চান। এরকম একটা টিডিয়াস প্রসেস যেখানে সেম জায়গায় সেম সেম লাইনে ইন্টারসেক্ট হয়ে গেছে ভিন্ন ভিন্ন জিনিস, তখন গিট যখন সিদ্ধান্ত না নিতে পারে তখন আমরা এটাকে বলি হচ্ছে, বা গিট এটাকে বলা হচ্ছে মার্জ কনফ্লিক্ট। মার্জ কনফ্লিক্ট মানে কি? যখন সে মার্জ করতে গেছে তখন সে একটা কনফ্লিক্ট বা একটা প্রবলেমের মধ্যে মধ্যে পড়ছে, এবং এই প্রবলেমটা কি সে ডিফাইন করতে পারতেছে না বা সে ডিটারমাইন করতে পারতেছে না যে কোন বিষয়টুকু আমি গ্রহণ করবো এবং কোন বিষয়টুকু আমি বাদ দিব। এমন হইতে পারে দুইজনের চেঞ্জেস এর মধ্যে একজনের ভুল একজনের ঠিক, হইতে পারে আমার ভুল হইতে পারে তার ঠিক। তো দুইটাকে পাশাপাশি রেখে আমাকে আমার নজর দিয়ে বা একজন এক্সপিরিয়েন্স ডেভেলপার নজর দেখতে হবে কারটা নেওয়া উচিত কারটা নেওয়া উচিত না। সো এরকম একটা বিষয়কে আমরা বলি হচ্ছে মার্জ কনফ্লিক্ট। একটা মার্জ কনফ্লিক্টের সিনারিও দেখতে হবে আমাদের আগে, এবং ওইটা বিষয়টা কিভাবে কাজ করে, বিষয়টা কিভাবে সলভ করতে হয় এটা আমরা শিখবো। তারপরে আমরা যাব হচ্ছে ব্রাঞ্চ, ব্রাঞ্চের যে মেইন বিষয়টুকু এটা আমরা, এটা করলে আমরা বুঝে যাবো ব্রাঞ্চটা কি এবং ব্রাঞ্চটা কেন আমাদের লাগে। ঠিক আছে, সো ওভারঅল কনসেপ্টটা আমি আরেকবার রিপিট করতেছি। এক্স এবং ওয়াই দুজন ডেভেলপার, তারা একই লাইনে ডিফারেন্ট জিনিস লিখছে, একজন লিখছে হ্যালো ওয়ার্ল্ড একজন লিখছে হ্যালো ইউনিভার্স। সো এরকম মুহূর্তে গিট বুঝতে পারবে না কাকে দিতে হবে, মানে কোনটা বাদ দিতে হবে। সো গিট যে সেকেন্ডে পুল করবে তাকে সিদ্ধান্ত নিতে বলবে যে আপনি আপনারটা রাখতে চান নাকি তারটা নিতে চান, বা দুইজনের সংমিশ্রণে কিছু রাখতে চান। এরকম একটা সিনারিও যেখানে সে নিজে কিছু করতে পারতেছে না, তখন গিট এটাকে আখ্যায়িত করে হচ্ছে মার্জ কনফ্লিক্ট নিয়ে। সে একটা কনফ্লিক্টের মধ্যে পড়ছে, এটা আপনার দায়িত্ব ফিক্স করা। এই সিচুয়েশনটা এখন আমি রিক্রিয়েট করব, তারপরে পাশাপাশি আপনারা রিক্রিয়েট করবেন। ঠিক আছে, না রিক্রিয়েটের সময় আহ, এটা কি আমাদের লেখা উঠবে গিট হবে? হুম এটা কি গিট হবে লেখা উঠবে যে না কনফ্লিক্ট? না, গিটহাবে লেখা উঠবে না, এটা আপনার টার্মিনাল লেখা উঠবে। যাই হোক আমরা দেখব। ঠিক আছে, এটা থেকে থিওরিটিক্যাল পার্ট এবং একটা সিচুয়েশন বা সিনারিও কিভাবে এই বিষয়টাকে মানে প্রবলেম্যাটিক হইতে পারে। এখন আমরা এর অ্যাকচুয়াল প্রবলেমটা অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে দেখি, তারপর আপনারা ইমপ্লিমেন্ট করবেন। ঠিক আছে, সো আমরা যদি ইমপ্লিমেন্টেশন দেখি তাহলে আমাদের অ্যাজ ইউজুয়াল দুটো ডেভেলপার থাকা লাগবে। সো লাস্ট ক্লাসের এক্সাম্পল অনুযায়ী আমার কাছে দুটো ডেভেলপার থাকার কথা। আমার কাছে এক্স নামক একটা ফোল্ডার আছে, সরি
তার ভিতরে এক্স এক্স নাই, ও সরি, এখান থেকে এক্স নামক একটা ফোল্ডার আছে যার ভিতরে আমার এটা আছে, এন্ড আমার ওয়াই নামক একটা ফোল্ডার আছে যার ভিতরে এটা আছে। সো আমার টার্মিনালের এই সাইডে অর্থাৎ এইটা হচ্ছে ওয়াই এবং এইটা হচ্ছে এক্স। ঠিক আছে, আমরা এই সিনারিও এখন একটু কন্টিনিউ করবো বিষয়টা, এবং পাশাপাশি আমি যে ফাইলটা সেটাকে দেখাইনি। সো আমি ধরলাম আমার কাছে যদি আমি 1.txt এবার খুলে বসি, আমি দেখবো 1.txt লেখা আছে হচ্ছে দিস ইজ এ ফাইল নেমস অন চেক সামথিং, এটা লেখা আছে। এবং অপরপক্ষে আমি যদি ওয়াই এর কাছে দেখি, ওয়াই এর কাছেও কিন্তু সেই একই জিনিসই লেখা আছে। ঠিক আছে, সো এটা হচ্ছে এক্স এর সাইডে রাখলাম, এটা আমি ওয়াই এর সাইডে রাখলাম, দিয়ে এবার দেখি আমরা। সো উভয়ের কাছে কিন্তু সেম কন্টেন্ট আছে। সেটা আমাদের ফার্স্ট স্টেজ ছিল যখন দুজনাই সেম জিনিসটা ক্লোন করছিল, বা সেম জিনিসটা ক্লোন অবস্থায় ছিল, বা সেম চেঞ্জেস ছিল তারা। তো এখানে অ্যাকর্ডিং টু দ্যাট সিচুয়েশন কি করছে, ওয়াই চেঞ্জ করে আগে পুশ করছে। তো আমি ধরতে পারি যে ওয়াই এই বিষয়টাকে চেঞ্জ করে এরকম করছে, দিস ইজ রিটেন বাই ওয়াই। ঠিক আছে, এটাকে আমরা বুঝতে পারি যে কোনটা কার। এভাবে যদি বোঝা যায় না, আমি আপনাদেরকে বলি অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ডটা কি। অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড তেমন না যে আপনার যায় যে জিনিসটা করছে তারটা দেখাবেন। মেইনলি অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে এরকম ধরনের মার্চ কনফ্লিক্ট খুবই কম দেখা যায় যদি আপনি কোনো ভালো স্ট্যান্ডার্ড মেনটেন না করেন আপনার প্রজেক্টে। তাও হয় অনেকটা আপনার সার্জিক্যাল ফেলিওরের মতো। ঠিক আছে, অনেক সময় আপনার হসপিটালে সার্জারি করার সময় মাঝে মাঝে কিছু ক্রুশাল মোমেন্টস দেখা যায়। ঠিক আছে, অনেকটা ধরা যায় এরকম ভাবে, বিকজ এন্টারপ্রাইজ লেভেল প্রজেক্টের সময় এরকম জিনিসটা অনেক মারাত্মক লেভেলের বিষয় হয়, বিকজ আপনি 200-300 লাইনে কোড লিখে ফেলতে পারেন। ঠিক আছে, সো মার্জ কনফ্লিক্টের দিকে যেটা খেয়াল রাখতে হবে, যে তারা অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে গ্রুপস অফ ডেভেলপার বা গ্রুপস অফ এক্সপিরিয়েন্স ডেভেলপার যারা বুঝে বিষয়টুকু, তারা এই বিষয় নিয়ে বসলে যে কার্ডটা নিতে হবে কার্ডটা নিতে হবে না। ঠিক আছে, এগুলো একটা মিটিং এর মাধ্যমে হয়। বাট উই হ্যাভ দিস ইজ রিটেন বাই ওয়াই, এটা আমরা সেভ করলাম এবং আমি এক্স এর এখানে লিখলাম দিস দিস ইজ রিটেন বাই এক্স। চেঞ্জটা কি, দুইটাই সেম, খালি এখানে ওয়াই ডট এখানে এক্স ডট, এতটুকু জাস্ট ডিফারেন্স। এন্ড আপনার আমি যদি দেখি এটা কিন্তু সবই প্রথম লাইনই আছে। হ্যাঁ, সো এতটুকু হওয়ার পরে এন্ড অলসো সিচুয়েশন এরকম না যে প্রথম লাইনই একই জায়গায়, আমি একই জায়গায় দেখা দিচ্ছি, এটা যতটুকু টিডিয়াস হিসাবে থাকতে পারে না, যতটুকু কমপ্লিকেটেড বানানো যায় 2-3 লাইন পরও থাকতে পারে, বা একই ফাইলে চেঞ্জ হয়ে যায়, এই বিষয়টা এরকম দেখা যায়। সো এরকম একটা সিচুয়েশনে আমি যদি আমাদের ডায়াগ্রাম অনুযায়ী দেখছি সে ওয়াই কিন্তু আগে পুশ করছে। সো দ্যাটস হোয়াট আই এম গোইং টু ডু। ওয়াই কে দিয়ে আমি ফার্স্ট অফ অল অ্যাড করবো 1.txt, কমিট করবো, কাজ করি আগে, হ্যাঁ কমিট করবো। আমি বললাম ওয়াই চেঞ্জ 1.txt এন্ড দেন আমি এটাকে পুশ করবো। অলরাইট, ডান। সো এখন আমি দেখলাম যে ওয়াই এর বিষয়গুলো পুশ হয়ে গেছে, কিন্তু এক্স কিন্তু এখনো পুশ হয় নাই। এখন এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে দেখবেন আপনার প্রবলেমটা বুঝে যাবে। ঠিক আছে, আমি আহ, আমি এক্স এর যেটা আমি আবার ওপেন করি, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, সো এক্স এর এখানে যদি আমি এবার পুশ করতে যাই তাহলে কিন্তু আমরা জানি একটা এরর দিবে। কেন দিবে বলুন তো?
পুশ আগে মার্জ করতে হবে। এক্স্যাক্টলি, আগে মার্জ করতে হবে। কারণ আমরা লাস্ট ক্লাস থেকে জানছি যে গিট কিন্তু পুশ করতে দিবে না যতক্ষণ না আমরা লেটেস্ট এর সাথে মাইগ্রেটেড না পাই বা মার্জ না পাই। তো এখন যদি আমি পুশ করতে চাই তাহলে আমাকে একটা সিমিলার এরর মেসেজ যে হ্যাঁ আগে গিট পুল করে নাও তারপরে। তো আমি যদি এবার করি গিট পুল, এই যে এখন আমাকে বলতেছে যে এটা সে পুল করতে গেছিল, বলছে ইউর লোকাল চেঞ্জেস টু দ্য ফলোইং ফাইলস উড বি ওভার রিটেন বাই মার্জ, প্লিজ কমিট ইউর চেঞ্জেস স্ট্যাশ দিট বিফোর ইউ মার্জ। আচ্ছা, এখন যদি আমি ওয়ান ডট টেক্সট চেক করি, আচ্ছা না এখন আসেনি, বলছে প্লিজ কমিট ইউর চেঞ্জেস স্ট্যাশ দেম বিফোর ইউ মার্জ। ওকে, আচ্ছা, সরি আমার কমিট করা হয়নি। হ্যাঁ এটাকে অ্যাড করতে হবে, দিয়ে কমিট করতে হবে। কমিট আমি বললাম হচ্ছে এক্স মেক এবার আমি গিট করলাম। ওকে, এখন হচ্ছে আমরা এই এররের একটু ডিটেইল বুঝবো, ঠিক আছে? না এই এররের ডিটেইলে যাওয়ার আগে একটু উচিত হবে আপনাদের সিঙ্ক আপ করে নেওয়া এতদূর পর্যন্ত কি এই ডায়াগ্রাম দেখে কাজ করেন সুবিধা হবে, টার্মিনালে অ্যাকচুয়ালি অনেক কিছু আগে পিছনে চলে গেছে এন্ড সবসময় আপনার এরকম সিচুয়েশন থাকবে না টার্মিনাল দেখে করতে হবে। আমি বলি কি সিচুয়েশন রিক্রিয়েট করবেন। ফার্স্ট অফ অল আপনার এক্স এন্ড ওয়াই ফোল্ডার আগের মতো আছে, লাস্ট ক্লাস থেকে খুব ভালো মতো জানি। লাস্ট ক্লাসের যে এক্স এবং ওয়াই ফোল্ডারের ভিতরে থাকা রিপোজিটরি ফোল্ডার, সেখানে আপনি দুইটা উইন্ডো রাখবেন পাশাপাশি, রেখে একজনের কাছে চেঞ্জ করবেন হচ্ছে একটা ফাইলের প্রথম লাইনে, অর্থাৎ আমি ধরলাম আমার ওয়ান ডট টিএক্সটি প্রথম লাইনে একটা জিনিস লিখবেন এবং আরেকজনের আরেকটা জিনিস লিখবেন, দিয়ে প্রথম জনাকে পুশ করবেন এবং দ্বিতীয় জনারটাকে পুল করবেন, ঠিক আছে? এতটুকু টেস্ট করেন, তারপরে আমি নেক্সট যে কনফ্লিক্টটা সেটা নিয়ে যাচ্ছি। আচ্ছা, আমি বুঝতেছি না আমার ড্রাইভের কোনো ফাইলে ঢুকতে পারতেছি না কেন, কোনোটাই কাজ করতেছে না।
হ্যাং হয়ে গেছে। লিভ দিল কেন? হুম, ঠিক হয়েছে। না মাত্র ই করলাম, পিসি রিস্টার্ট দিয়ে আসছে। আপনি করছেন? হ্যাঁ, ওই যে এক্স পর্যন্ত গেছে। তো পিছনে পড়ে গেলাম। সমস্যা নেই, আপনি করেন। সিলি ফ্রোজি। পিসি এত ডিস্টার্ব করে যাচ্ছে। কি হলো?
হুম, 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 হুম। আচ্ছা, আমরা যদি একটা নতুন একটা যদি আমার গিটহাবটা যদি আমি অন্য কোনো পিসিতে চালাই, বুঝি নাই মানে। গিটহাবটা যদি অন্য কোনো পিসিতে চালাই, তখন কি আমার আবার করতে হবে যে আমার ওই পিসির সাথে গিটহাবটা আবার সেট আপ করতে হবে? ক্লোন করতে হবে ঠিক। হ্যাঁ, আপনার পিসিতে গিটহাব কনফিগার করা থাকবে, যে আপনি কাজ করতে, হ্যাঁ গিটহাব কনফিগার করা থাকবে, লাগতে হবে। তারপর আপনি যারটা ইচ্ছা তারটা ক্লোন করবেন, চেঞ্জেস করবেন, অ্যাড করবেন, পুশ হওয়ার সেম। ওর জন্য একবার ক্লোন হয়ে মানে গেলে তারপর কাজ করতে হবে। হ্যাঁ, কিন্তু ইউজার অথেন্টিকেশন, ইউজার কনফিগারেশন ওগুলো করা লাগবে। গিটহাবটা অনেক কমপ্লিকেটেড একদম। কি বলেন, আপনি তো অনেক খালি বুঝে গেছেন। গিটহাবের মানে কি বলে যে তারা এই জিনিসটা দেখলে মানে সোজা মাথায় এটা বোঝা যায় না যে কি এটার ভিতরে। না, এটা গুগল ড্রাইভের মতো এসি না, কিন্তু একটু হ্যান্ডি বা ফাস্টার হতে টাইম লাগে। আসলে আপনি মুড়ির মতো গিটার ইউজ করবেন না। বেসিক্যালি একটু কিছুক্ষণ পর পর কাজ শেষ হয়ে যাওয়ার পরে নিয়ে ঝামেলা যত, তাও ওইটা খুব একটা টাইম ধরে থাকবে না। আমরা যখন গিটহাবে ডেস্কটপ অ্যাপের ইন্টিগ্রেশন শিখবো, তখন বিষয়টা অনেকটা সিম্পলিফাইড হয়ে যাবে। যথেষ্ট সিম্পলিফাইড হয়ে যাবে, টার্মিনালের বিষয়গুলো একটু ঝামেলাদায়ক হবে, কিন্তু কনসেপচুয়াল বিষয়ের দিক থেকে টার্মিনাল দিয়ে শুরু করাটা বেস্ট। ঠিক আছে, আপনি যত টার্মিনালটা কমফোর্টেবল ফিল করবেন, আপনার কিন্তু এক্সট্রা কিছুই মনে হবে না। তো আমার কথা শুন। হুম, শোনা যাচ্ছে। মানে কি লাগছে? আমার মনে হয় আমরা নেটওয়ার্কের সমস্যা দিচ্ছে। হ্যালো, ভাইয়া কি হচ্ছে? সাজাবো হুম, হোয়াটসঅ্যাপে আমাকে লিঙ্কটা দেন তো, ক্লাসের লিঙ্ক? গুগল আচ্ছা। মিটে। হ্যাঁ, যে গুগল মিটের হোয়াটসঅ্যাপের লিঙ্ক, হোয়াটসঅ্যাপে উম, দেন আর কি। আচ্ছা, ঠিক আছে। আপনার কি নেটওয়ার্কের সমস্যা দিচ্ছে নাকি?
ও, কথা হ্যালো, শোনা যায় কথা? শোনান হ্যাঁ হ্যাঁ শোনা এখন শোনা যায়। আরে আমাদের এখানে প্রচন্ড ঝড় আর বৃষ্টি হচ্ছে, ওয়াইফাই কানেকশন চলে গেছে, বাট আমি এই যে ফোন দিয়ে ডাটা দিয়ে হটস্পট দিয়ে পিসিতে কাজ করতে যাচ্ছি, বাট হচ্ছে না। আচ্ছা। আপনার অবস্থা বাংলাদেশের মতো। আচ্ছা, এখানে হারিকেনের ইয়ে দিয়ে দিছে, স্ট্যাটাস দিয়ে দিছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, কই দেখা যায় না তো, আপনার ক্যামেরা দ্বারা অন। প্র্যাকটিস হবে না। আচ্ছা, এটা কি হয়েছে তাহলে ইমপ্লিমেন্টেশন? কোনটা? না না, আমি করতে পারিনি। না, আপনি তো ফোন দিয়ে। আচ্ছা, আপনি কি ল্যাপটপে আছেন বা আপনার পিসিতে আছেন নাকি প্র্যাকটিস হ্যাঁ, করতে পিসিতে পারবেন? আছে। আচ্ছা আচ্ছা। অফলাইনে কাজ করে তো না, কাজ করবে না নাকি? অফলাইনে কাজ করে না? পুষ কি পুশ করতে পারবেন না। অফলাইনে কাজ করবো না? পুষ তো না করবো না না। না, পুশ করতে ওইটা পারবেন তো না। পুশ হবে না, পুশ হবে না, হ্যাঁ। যে এক দুঃখজনক বিষয়, আপনাদের ওয়েদারের জন্য প্র্যাকটিস হয়তো পারবেন না এক্সাম্পল করতে, বাট সমস্যা নেই, পাবলিশ করে দেবেন আমি। আচ্ছা, হয়েছে বিষয়টা। হ্যাঁ আমি তো যেতে পারছি। সাদিয়া আপু, আচ্ছা, আপনারা একটু দেখাই, এটা কি হয় হিসে, দেখেন তো। এইখানে তো হয় না। এই না দেখেন না, লস অবস্থা, এঞ্জেলসে হয় না। কিচ্ছু দেখা যাচ্ছে না, এমন অবস্থা হয়ে গেছে। সরো। এখানে এরকম কিছু হয় না, শীত আসলে হয়তো বা একটু বৃষ্টি হবে। আচ্ছা, সমস্যা নেই, আমি ফোনে আছি, ফোনে দিয়ে কি করতেছি। আমরা পরে একদিন প্র্যাকটিস ক্লাস করবো না। হুম। না, আমরা ই করি, সমস্যা নাই, ক্লাস কেন বন্ধ করব, আমি দেখতে না, পাচ্ছি, ক্লাস সমস্যা নেই। কন্টিনিউ করে পরে ভালো এখানে আমরা প্র্যাকটিস ক্লাস করবো না আমরা আমি প্র্যাকটিস করবো, মানে ভিডিও তো থাকবে, সমস্যা নেই। হুম। আচ্ছা, ডেডিকেশন দেখে অত্যন্ত আর কি আমি আসলে অনুপ্রাণিত হয়ে যাচ্ছি আস্তে আস্তে। গ্রুপ ডেডিকেশন, যাই হোক। সো মার্জ কনফ্লিক্টের বিষয়টা আবার যাই, ঠিক আছে? আমাদের এই এক্সাম্পলটা ইমপ্লিমেন্টেশনটা টার্মিনাল আমি যদিও দেখাইছি, বাট আমি আরেকবার বলতেছি। ফার্স্ট অফ অল, এক্স এবং ওয়াই দুইজন পৃথক ডেভেলপারের রোল হিসাবে ওয়াই এবং এক্স দুইজনে একই ফাইলে কাজ করবে, ঠিক আছে? একই ফাইলের একই লাইন বা অন্যান্য ভিন্ন ভিন্ন লাইনে কাজ করবে। বেসিক্যালি আমাদের দায়িত্ব হবে হচ্ছে গিটকে এমন একটা পরিস্থিতিতে ফেলে দেওয়া, এমন একটা বিবৃতিমূলক পরিস্থিতিতে ফেলে দেওয়া, যাতে করে সে নিজে থেকে সিচুয়েশন না নিতে পেরে আমাদের কাছে বাধ্য বাধ্য হয়ে ফিরে আসতে হয়, ঠিক আছে? এন এক না এক পর্যায়ে সে আসবেই। সো এরকম একটা সিচুয়েশনের জন্য আমরা একটা এক্সাম্পল তৈরি করছি, যেখানে একই লাইনে দুইজন ডেভেলপার ভিন্ন ভিন্ন জিনিস লিখছে। সো এরকম পরিস্থিতিতে যখন আমি পুল করতে গেছিলাম, তখন আমাদের একটা ওয়ার্নিং আসছে। লাস্ট ক্লাসে আমি ওয়ার্নিংটা ইগনোর ইগনোর বলবো না, অনেকটা স্কিপ করছিলাম, বিকজ এটা আজকের ক্লাসের একটা মেজর টপিক, ঠিক আছে? এই ওয়ার্নিং এ আমরা যখন পুল করতে গেছি, তখন আমাদের বলছে ইউ হ্যাভ ডাইভারজেন্ট ব্রাঞ্চেস এন্ড নিড টু স্পেসিফাই হাউ টু রিকনসাইল দেম, ঠিক আছে? বেসিক্যালি আমি যদি আরো সহজভাবে বিষয়টা এক্সপ্লেন করি, আমরা কোন একটা জিনিস পুল করার সময় সাধারণত আমরা এমনি পুল করতাম, যদি আমরা কোনো চেঞ্জেস না করতাম, তাহলে আমরা একদম প্রথম যে সিনারিও, সেই সিনারিওতে কিন্তু আমরা জাস্ট গিট পুল লেখাতে কিন্তু হয়ে গেছে, এরকম কোনো ওয়ার্নিং বা হিট এরর টেরর কিছু দেয় নাই। আপনার দিচ্ছে না? হুম। জ্ঞাত কথা। Yes. সো যখন নিজে আমি কোনো একটা জিনিসের উপর কাজ করব, তখন কিন্তু আমার এরকম একটা ওয়ার্নিং দিবে, এটা স্বাভাবিক বিষয়। এবং এই ওয়ার্নিংটা হচ্ছে আপনাকে এর জন্য দিচ্ছে যাতে করে সে আহ দুইটা চেঞ্জেস এর সাথে সমন্বয় কিছু করতে পারে। সো বেসিক্যালি আগে যেটা হয়েছিল সেটা হচ্ছে আপনি কোনো চেঞ্জেস করেন নাই, আপনি খালি পুল করছেন, জাস্ট পুল করে নিয়ে আসছেন। যেটাকে আমরা বলি হচ্ছে এই ক্ষেত্রে পুলের কিছু অনেক টেকনিক্যাল বিষয় আছে। আমি যদি একটু দেখাই এগুলা, সরি।
আমি যদি একটু দেখাই এই সাইডে গিয়ে, আচ্ছা ওকে ইয়েস, আমি যদি দেখাই পুলের তিনটা মেথড আছে। এই মেথডের মধ্যে আমরা দুইটা মেথড আমরা ভালো মতো শিখবো। সেটা হচ্ছে পুলের ক্ষেত্রে প্রথম মেথডটা হচ্ছে বলা হয় হচ্ছে ফাস্ট ফরওয়ার্ড, এবং আরেকটা পপুলার মেথড হচ্ছে রিবেজ। এই দুইটা মেথড আছে পুলের ক্ষেত্রে। নাও আমরা যেটা শুরুতে করছিলাম সেটাকে বলা হয় হচ্ছে ফাস্ট ফরওয়ার্ড। ফাস্ট ফরওয়ার্ড মানে কি, সে জাস্ট দ্রুত বাইপাস করে গেল, জাস্ট চেঞ্জেস গুলো নিয়ে আসলো, হয়ে গেল। রিবেজ ইন আদার হ্যান্ড ইজ আ মাচ মোর কমপ্লিকেটেড স্টেপস দেন দিস ওয়ান। রিবেজের বিষয়টা একটু ডিফারেন্ট। রিবেজ কিভাবে কাজ করে, রিবেজ হচ্ছে আপনার সাধারণত মার্জ কনফ্লিক্ট বা অন্যান্য যেসব এরর্স, যেমন আপনার অ্যাড কমিট করে বা আপনি পুশ করতে গেছেন, তখন দেখছেন যে একটা অলরেডি চেঞ্জ আসছে, তখন পুল করছেন, মানে বেসিক্যালি আপনার চেঞ্জেস সহ আপনি পুল করতে গেছেন, তখন এরকম অনেক কিরিয়াস হিন্ট বা এরর মেসেজ দেয়। তখন আপনাকে দুইটার মধ্যে যে কোনো একটা চুজ করতে হয়। সো ফর ইনস্টেন্স, আমরা জানি যে ফাস্ট ফরওয়ার্ড আমরা শুধুমাত্র ইউজ করতে পারবো যখন আমাদের বিষয়টুকু সিম্পলিফাইড, কোনো এরর মেসেজ দেওয়ার সম্ভাবনা নেই, তখন আমরা ফাস্ট ফরওয়ার্ড ইউজ করবো। কিন্তু পুলের ক্ষেত্রে যখন আমাদের মার্জ কনফ্লিক্ট দেখা যাওয়ার মতো সম্ভাবনা আছে, মার্জ কনফ্লিক্ট যে হবে এটা আমি কিন্তু আমরা শুরুর দিকে বুঝি না। উদাহরণস্বরূপ, এই ওয়াই নামক ডেভেলপার সে কিন্তু জানে না যে এক্স নামক ডেভেলপারটা একই ফাইলের একই লাইনে কাজ করছে। সো সে যখন পুল করতে গেছে তখন এরর মেসেজটা তখন দেখাইছে, দেখানোর পরে তাও কিন্তু সে বুঝে নেই, কারণ আমরা এই এরর মেসেজটা আগেও পাইছিলাম যখন আমরা ডিফারেন্ট ফাইলে কাজ করছিলাম। বেসিক্যালি এরকম সিচুয়েশনে আমরা এই রিবেজ টেকনিক ইউজ করি। রিবেজ টেকনিক, সো রিবেজ টেকনিকটার মেইন কাজ হচ্ছে আপনি যে ডেভেলপারটা যে বিষয়টুকু নিয়ে করছে, বা আমি কি বলবো, বেসিক্যালি এটাকে আমরা বলি হচ্ছে ব্রাঞ্চ মার্জ করা। আমি দেখি ডকুমেন্টেশনের বিষয়টা আছে কিনা, কারণ আরো স্ট্যান্ডার্ড সংজ্ঞান হয়ে থাকবে যেখান থেকে আমি ভেঙে ভেঙে আরো বলতে পারবো। সেকেন্ড, লেটস সি। রিবেজ হ্যাঁ, রিবেজ মানে দেখলাম না। আল্লাহ আমার হ্যাং করছে। ভাই আপনাদের এখানে এরকম হয় কয়দিন, মানে কোন সিজনে? এটা সামারের পর পরেই হয়, এখন গরমের থেকে সময়। শীতটা আসা পর্যন্ত? না, বেশি দিন না, আমাদের এখানে বৃষ্টি কম হয়, বৃষ্টি হলে তো গরম কম হতো। এখানে মোটামুটি 94 গরম থাকে প্রায় 4 মাসের মতো সামার সেশনে। হারিকেন হয় ধরেন বছরে 2বারের মতো হয়, কিন্তু গত বছরে, এবছরে এখনো হয়নি। এটা হারিকেন হয়েছে জামাইকায় হয়েছে, বাট ফ্লোরিডার ভিতরে ঢুকেনি। ফ্লোরিডা বলতে ওই দ্বীপ এরিয়ায় হয়েছে, শুধু বিচ এরিয়ায়, এদিকে ভিতরের দিকে আসে। নর্মালি হারিকেনে যদি ভালো স্ট্যাটাস দেয় তখন এখান থেকে মানুষ সাইডে সরে যায়, যাদের ছোট ছোট ঘর থাকে, অ্যাপার্টমেন্ট ছাড়া। আচ্ছা, বেসিক্যালি আমার ব্রাউজারটা ক্র্যাশ করছিল, এর একটু আই ডোন্ট নো ওয়াই, বাট যাই হোক, মাত্র স্টার্ট দিলাম আর কি।
স্ক্রিনটা শেয়ার করে রাখছিলাম। আচ্ছা ওকে, এটা 1 2 3 4 ঠিক আছে। আমি হ্যাঁ পিডিএফটা বের করতে গেছিলাম তখন ঝামেলা হয়েছে। আচ্ছা সি আছে কি না কথা না এখানে নাই। আচ্ছা এটা একটা অ্যাডভান্স টপিকস এর মধ্যে পড়ে, এখানে জাস্ট সিম্পল অ্যাজ পসিবল আছে। রিভাইজের মেইন যে বিষয়টুকু সেটা যদি আমি এক্সপ্লেন করতে চাই, সেটা হচ্ছে আমরা জানি, আমরা শুরুর দিকেই শিখছিলাম, সেটা হচ্ছে স্লোলি বলতেছি। গিটের ক্ষেত্রে গিট কোনো চেঞ্জেস হয়েছে কি হয় নাই, বা তুমি আউটডেটেড নাকি আপডেটেড নাকি লেটেস্ট সমপর্যায়ে আছো, এই বিষয়গুলো সে বুঝে হচ্ছে কমিটের মাধ্যমে। আপনি যদি লেটেস্ট যে চেঞ্জেসটা মানে একদম কারেন্টলি যেটা রিমোটের মধ্যে আছে, সেই কমিটার থেকে বেশি পরিমাণে কমিট করেন বা এর থেকে এর উপরে যদি আপনি কমিট করেন, তাহলে বুঝতে হবে যে আপনি লেটেস্টের থেকে আপডেটেড অবস্থায় আছেন এবং আপনার আপডেটেড চেঞ্জ গুলো আপনি পুশ করবেন। কিন্তু আপনি যদি লেটেস্টের কমিটের থেকে কম অবস্থায় থাকেন বা লেয়ারে যদি নিচে থাকেন, বা আপনার লগ দিয়ে যদি না আসে লেটেস্টের গুলা, এমন বুঝতে হবে আপনি ব্যাকডেটেড, অর্থাৎ লেটেস্ট যে চেঞ্জেস গুলা হয়েছে সেই চেঞ্জেস গুলো আপনার কাছে এখনো পৌঁছায় নাই। সো ওয়ান ইজ আপডেটেড, একটা হচ্ছে ব্যাকডেটেড। সো গিট রিবেইজ এর ক্ষেত্রে পুলের কাজটা অনেকটা এরকম সিম্পল। কিভাবে বোঝাই বিষয়টা, রিবেইজ এর মেইন কাজ হচ্ছে আপনার কমিটের উপর বেস করে মার্জ করা। ধরলাম কারেন্টলি আমি ধরতে পারি যে আহ, সে যখন পুল করার সময় সে ধরেন এই রিবেইজ ফিচার ইউজ করছে। রিবেইজ ফিচার যখন ইউজ করবেন তখন খেয়াল রাখবেন যে এটা কিন্তু প্রত্যেক কমিট বেসিসে মার্জ করতে যাবে। আরো সহজভাবে এক্সপ্লেন করি, ধরলাম আমি এক্সাম্পল দিলে বেশি ইজিয়ার হয়। ধরলাম এক্স এবং ওয়াই যে দুজন ডেভেলপার ছিল, আমরা ধরলাম এক্স দুইটা দুইটা কমিট করছে এবং ওয়াই দুইটা কমিটটা সে রিবেইজ টেকনিক ইউজ করে সে এটাকে পুল করবে। যেটা ফাস্ট ফরওয়ার্ড ছিল সেটা হচ্ছে যতগুলো কমিট হোক না কেন সবগুলো একসাথে দিয়ে দিবে আপনাকে ডিরেক্টলি শেষ। রিবেইজ এর ক্ষেত্রে কি হবে, ধরলাম সে দুইটা কমিট করছে, রাইট? সো রিবেইজ যখন হবে, রিবেইজ এর ক্ষেত্রে ও বলবে যে প্রথম কমিট এক্স এর করা যে প্রথম কমিট, এই প্রথম কমিটের সাথে মার্জ করার জন্য আপনাকে একটা ইন্টারেক্টিভ উইন্ডো দিবে। ইন্টারেক্টিভ উইন্ডো বলতে আপনাকে একটা সিম্পলিফাইড বুঝার মতো করে এমন একটা জিনিস দেখাবে যার মাধ্যমে আপনি ডিসাইড করতে পারবেন যে ওরটা আমি কি কি নিব। যদি কোনো মার্জ কনফ্লিক্ট না থাকে তাহলে আপনি ডিরেক্টলি ওটা পেয়ে যাবেন। যেমন ও যদি 2-3টা ফাইল বানায়, আপনি 2-3টা ফাইল পেয়ে যাবেন, কোনো সিম্পল বিষয়গুলো। কিন্তু যদি মার্জ কনফ্লিক্ট থাকে তখন আপনাকে ওই কমিটির উপর ভিত্তি করে ডিসাইড করতে হবে যে আপনি কারটা নিবেন বা কারটা বাদ দিবেন বা কোনটা আপনি রাখতে চাচ্ছেন। পরে যখন আপনি একটা জিনিস ডিসিশনের মাধ্যমে আসলেন তখন আপনি বলবেন যে এই কমিটার কাজ হয়ে গেছে। তারপরে সে আপনাকে বলবে হ্যাঁ এই কমিটির কাজ হয়েছে। দ্বিতীয় যে কমিট করছিল সেই কমিটির কি হবে, তখন দ্বিতীয় কমিটির ক্ষেত্রে আপনাকে সেম প্রসেস করতে হবে। অর্থাৎ যদি কোনো ফাইল সে আরো দিয়ে থাকে সেগুলো নিয়ে নেবেন, অথবা যদি একই ফাইলে কাজ করে তা হইলে মার্জ কনফ্লিক্ট দিবে, এবং মার্জ কনফ্লিক্ট হলে আপনাকে মার্জ কনফ্লিক্টটা রিজলভ করতে হবে। রিজলভ করার বিষয়টা আমরা পরে যাচ্ছি। আগে এখন আপনি আমাকে বলেন, বিকজ এটা একটু বুঝতে একটু টাইম লাগে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে, আমার বুঝতে অনেক টাইম লাগছিল যে রিবেজ টেকনিকটা কি। সো আপনি এখন আমাকে এক্সপ্লেন করেন যে বিষয়টা অ্যাকচুয়ালি কি রিবেজ এর বিষয়, তাহলে আমি ক্লিয়ার হবে যে আপনি বুঝছেন কি বুঝেন। বলবো হ্যাঁ বলেন। ফার্স্ট অফ অল রিবেচেছি যেটা অন্য একজন চেঞ্জ করছে ওইটা আমি আপডেট না হওয়া পর্যন্ত আমারটা পুল করতে পারতেছি না, পুশ করতে পারতেছি না। তো ঠিক এই আছে, জন্য মার্জ কাইন্ড অফ মার্জ কিন্তু অন্য একটা কমান্ডের মাধ্যমে জিনিসটা করতে হবে। এটা হচ্ছে রিবেজ এর ভূমিকাটা বা মার্জ করার একটা বই।
কিন্তু রিবেজের বিষয়টুকু কিভাবে হয় সেটা এক্সপ্লেন যদি করতে। উম, মানে রিবেজটা কিভাবে হয়? রিবেজটা হুম। যে প্রথমে করে ফেলছে ওর এটা কিছু করতে হবে না। তো যে ব্যাকডেটেড আছে ওর ক্ষেত্রে জিনিসটা আগে সিলেক্ট করতে হবে যে সে কি পুরোটা দুইটা মিলে যে নতুন চেঞ্জটা এবং তার যে আপডেটটা দুইটা একসাথে করতে চায় নাকি শুধু সে নতুন আপডেটটা নিতে চায়। কাছাকাছি হয়েছে, বাট মেইনলি আমি আরেকবার রিপিট করতেছি বিষয়টা। আমি ধরলাম নতুন যে চেঞ্জেস যেটা আসছে সেই চেঞ্জেস দুইটা কমিট করা আছে, সাধারণত আমরা একটা কমিট করছি, দুই তিনটা কমিট করতে পারে। এক্স কাজ করছেন ধরেন, জে কাজ করছেন ধরেন, এরকম কয়েকটা কমিট হয়েছে। তো ওই কমিট গুলা যখন আপনি পুল করতে যাবেন রিবেজ টেকনিক দিয়ে, তখন সে আপনাকে বাধা দিবে, বলবে যে প্রথম কমিট যেটা ছিল সেই কমিটের মধ্যে আপনি আগে পুল করেন। তো প্রথম কমিট আপনি পুল করলেন, প্রথম কমিট পুল করার সময় যদি কোনো সহজ সরল হয় ফাইল দুই দিন এক করছে ওটা হয়ে যাবে, অথবা যদি কোনো মার্জ কনফ্লিক্ট থাকে ওই মার্জ কনফ্লিক্ট রিজলভ করতে হবে। দ্বিতীয় কমিটের ক্ষেত্রে সেম, তৃতীয় কমিট যতগুলো কমিট থাকবে ততগুলো কমিটের জন্য, ঠিক আছে। ইমপ্লিমেন্টেশন করে দেখায় বিষয়টা আরো ইজি হবে বুঝতে। আমরা তো অ্যাবস্ট্রাকশনের মধ্যে আমরা যাচ্ছি। সো ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে যদি দেখাই বিষয়টা, এখানে সে আমাকে বলতেছে যে ইউ ক্যান রিপ্লেস, আচ্ছা এটা তো গেল, এই যে হিন্ট, you can also preference all for all repository. You can also pass minus minus rebase or minus minus no rebase or minus minus ff only on the command line to override the configured default for, ঠিক আছে। বেসিক্যালি মাইনাস মাইনাস ff only বলতে বোঝানো হচ্ছে ফাস্ট ফরওয়ার্ড অনলি, এবং মাইনাস মাইনাস রিবেজ বলতে বোঝানো হচ্ছে রিবেজ টেকনিক ইউজ করে। সো আমরা দেখি, আমরা যদি এই ক্ষেত্রে ইউজ করি গিট পুল মাইনাস মাইনাস ff হাইফেন অনলি, তাহলে বলতেছে যে নট পসিবল টু ফাস্ট ফরওয়ার্ড, অ্যাবর্টিং বলতেছে, ঠিক আছে। বলতেছে আইদার আপনি গিট মার্জ মাইনাস মাইনাস নো ff লেখেন, এটা একটু কমপ্লিকেটেড বিষয়টা। তো এই ক্ষেত্রে বলতেছে অথবা আপনি গিট রিবেজ ইউজ করেন। সো তার রেকমেন্ডেশন অনুযায়ী, যেহেতু এটা ডাইভার্জিং ব্রাঞ্চেস বা ডাইভার্জিং ব্রাঞ্চেস বলতে তার চেঞ্জেস গুলো আমার চেঞ্জেস সাথে সে মার্জ করতে গিয়ে মানে সহজ হচ্ছে না, কারণ আমি অলরেডি কিছু চেঞ্জেস করছি। সো কাটটা কতটুকু নিতে হবে এবং কাটটা কতটুকু বাদ দিতে হবে, কাটটা কতটুকু নিতে হবে এবং আপনাদের কতটুকু বাদ দেবে সে নিজে ডিসাইড করতে পারতেছে না, এটা আপনার হাতে ছেড়ে দিচ্ছে। সো এরকম একটা সিচুয়েশনের ক্ষেত্রে আমরা রিবেজ ইউজ করি। সো রিবেজ ইউজ করার টেকনিক কি, আমরা লিখবো গিট পুল মাইনাস মাইনাস রিবেজ হাইফেন হাইফেন রিবেজ অথবা জাস্ট হাইফেন আর। বলো যদি আমি এন্টার দিই তাহলে সে আমাকে একটা, এই যে দেখেন অটো মার্জ করতে গেছে, আগে সে রিবেজ করার সময় প্রথমে সবসময় অটো মার্জ করার চেষ্টা করবে। অটো মার্জ কি, অনেকটা ফাস্ট ফরওয়ার্ডের মতো তাড়াতাড়ি হয়ে যাবে। অটো মার্জ করার সময় সে দেখলো যে ওয়ান ডট টেক্সট যখন সে অটোমেটিক্যালি মার্জ করতে গেছে তখন একটা দেখেন কনফ্লিক্ট হয়েছে। এই যে দেখেন, এই যে এখন লেখাটা পাইছেন রাইট, মার্জ কনফ্লিক্ট ইন ওয়ান ডট টিএক্সটি, অর্থাৎ এই লাইনে সে একটা কনফ্লিক্ট পাইছে। আপনি যা লেখছেন অভিন্ন লেখছেন, সে ডিসাইড করতে পারতেছে না কারটা নেওয়া উচিত বা কারটা বাদ দেওয়া উচিত। সো আমরা কি এক্ষেত্রে প্রথমে কোলন করছিলাম? আমাদেরকে কোলন প্রথমে করা হয়েছিল এক্স আর ওয়াই এর মধ্যে? হ্যাঁ এক্স ও আচ্ছা। ওয়াই এর মধ্যে দুজনের ক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট সাইজে ডিফারেন্ট লেখা হয়েছিল, ঠিক আছে, এগুলো দুজনে আমরা সবাই করছিলাম। সো এখন আমাকে বলতেছে যেটা মার্জ কনফ্লিক্ট হয়েছে এবং মার্জ কনফ্লিক্ট যে কোন কমিটে হয়েছে সেটা দেখাচ্ছে। যেমন দেখেন আমরা এক্স মেড সাম চেঞ্জেস, এটা হচ্ছে আমার কারেন্ট কমিট দ্বারা সে আপডেট করতে পারছে না, কুড নট অ্যাপ্লাই, কেন, বিকজ মার্জ কনফ্লিক্ট ইন ওয়ান ডট টিএক্সটি। সো সে আমাকে বলতেছে যেহেতু এটা মার্জ কনফ্লিক্ট হয়েছে, ইউ মাস্ট রিজলভ অল কনফ্লিক্টস ম্যানুয়ালি, অর্থাৎ আপনাকে এখন নিজের বিচার বিশ্লেষণের মাধ্যমে ডিসাইড করতে হবে আপনি কোনটা রাখতে চাচ্ছেন কোনটা রাখতে চাচ্ছেন না। সেই গিট কিন্তু নিজে দায়িত্ব নেয় নাই, এটা আপনার উপর ছেড়ে দিচ্ছে আপনি এখন কি করতে চাচ্ছেন। তো এখন আপনি গ্রুপ ডিসকাশনের মধ্যে বসছেন কার্ডটা নেওয়া যাবে। এবং একটা ইন্টারেস্টিং বিষয়, এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক অ্যাবাউট রিবেজ, আপনি এখন ফাইলের লেখাটা ডিফারেন্ট পাবেন। অর্থাৎ এখন আমাকে বলতেছে ইউ ক্যান ইনস্টেড স্কিপ দিস কমিট
অথবা অ্যাবর্ট করতে বলবে যে আপনার এখনো সিচুয়েশন হয় না, আমি অ্যাবর্ট করলাম, পরে আবার দেখবো না। সো এইবার আমি যদি আমার ওয়ান ডট টেক্সট এটা দেখাই, তা আপনি একটু অবাক হবেন সে কি করছে। বেসিক্যালি ওপেন রিসেন্ট যদি ওয়ান ডট টেক্সট যাই, এই দেখেন আমার যে সিম্পল ওয়ান ডট টেক্সট ছিল সেটা এখন কিন্তু অনেক গার্বেজ টাইপের হয়ে গেছে। মানে গার্বেজ না, বুঝার জন্য এটা যথেষ্ট। একটু মনোযোগী দেখেন তাহলে বুঝতে পারবেন। এটা কি আমি এরর কোড? এক্স এর এরর হুম, কোড ওটা নাকি ও আইডি দিয়ে দিছে মার্কস করে? ওই যে এক্স এর যে এরর একটা কোড আসছে এটা, হ্যাঁ ও এটা হচ্ছে কমিট আইডি, কমিট এক্স আইডিটা। মেল, এটা হচ্ছে আমারটা। দেখেন এই সিনট্যাক্সটা বুঝে নেন তাহলে ইজি হবে আপনার কাছে। তো সে যখন পুল করতে পারে নাই, মার্জ কনফ্লিক্ট ধরা পড়ছে এবং মার্জ কনফ্লিক্টের মাধ্যমে বুঝতে পারতেছে সে যে বুঝতে পারতেছে না কোনটা নেওয়া উচিত কোনটা নেওয়া উচিত না। এরকম পরিস্থিতিতে আমাকে এরকম একটা উইন্ডো বা টেক্সটের মাধ্যমে প্রদর্শন করতেছে বিষয়টা। কিরকম টেক্সট? এটা সেপারেট করছে বেসিক্যালি। আপনি যে কমিটটা করছেন সেটা থাকবে নিচে, ও যে কমিটটা করছে যেটাকে বলে আমরা হেড, এটা থাকবে হচ্ছে উপরে। সো বেসিক্যালি দেখেন এইটা কিন্তু ওয়াই লেখা ছিল, মনে আছে ওয়াই এর ফাইল যেটা ছিল, প্রথম লাইনে লেখা ছিল দিস ইজ রিটেন বাই ওয়াই, এবং আমার প্রথম লাইনে লেখা ছিল দিস ইজ রিটেন বাই এক্স। এখন আপনাকে বলছে আপনি সিদ্ধান্ত নেন কোনটা নেওয়া উচিত। সো আমি বেসিক্যালি এটা আরো ইজি ভাবে বুঝতে হলে আপনি খেয়াল করবেন, আপনি যে কমিট মেসেজের সময় যে মেসেজটা দিচ্ছেন না, সেই মেসেজটা ব্র্যাকেটের মধ্যে খুঁজে পাবেন, ব্র্যাকেটের মধ্যে পাবেন এবং কমিট আইডিটা পাবেন, অর্থাৎ তার উপরে আপনারটা এবং হেড যে লেখাটা তার নিচে হচ্ছে তারটা। ঠিক আছে? সো এরকম পরিস্থিতিতে সে যখন একটা মার্জ কনফ্লিক্টের সম্মুখীন হইলো, তখন আপনাকে বললো যে আপনি এখন ডিসাইড করেন যে কোনটা নিতে হবে কোনটা নিতে হবে না। সো আপনি এখন ডিসাইড করলেন কি হবে, আমি এগুলা বাদ দিলাম, দিয়ে আমি বললাম দিস ইজ রিটেন বাই ওয়াই এবং এক্স ছিল, রাইট? আমি এগুলাকে সরাইতে হবে আগে, সরাই আমি এখানে বললাম যে ও দুইটাতে কাছাকাছি, দুইটা আলাদা আলাদা লাইন না করে আমি বললাম দিস ইজ রিটেন বাই ওয়াই এন্ড এক্স। ঠিক আছে? এরকম একটা ধরুন সলিউশন আমি বের করলাম। দিয়ে আমি যদি এবার কন্ট্রোল এস বা সেভ করি, সেভ করার মানে কি, এখন হচ্ছে আমি আমার কনফ্লিক্টটা ম্যানুয়ালি রিজলভ করলাম, বা রিজলভ করলাম মানে সমাধান করলাম। সমাধান করার পরে আমাকে বলতেছে এখন সমাধান যে হয়েছে এটা কিন্তু গিট বুঝতেছে না, গিট জানবে না যে সমাধান হয়েছে কি। তো এরকম পরিস্থিতিতে আপনার উচিত হবে গিটকে জানাই দেয়া যে সমাধান হয়ে গেছে। তো বলতেছে যে মার্ক দিম অ্যাজ রিজলভ উইথ git add then run git rebase minus minus continue। আপনি গিট একটা অ্যামেজিং বিষয় হচ্ছে, আপনি যে কোনো প্রবলেমে পড়ুন না কেন, আপনার অনেক হিন্টের মাধ্যমে অনেক বিষয় দেখাই দেবে। যদি আপনার কাছে কনসেপ্ট ক্লিয়ার থাকে, কমান্ড মনে না থাকে, আপনি হিন্ট দেখে দেখে অনেক কিছু পারবেন। একটু বুঝে নেন তাহলে আপনি সবই পারবেন। তো বলতেছে হিন্ট দিচ্ছে গিট অ্যাড করতে আগে। So আমি বললাম যে আমার যে চেঞ্জেসটা এবং দুজনের চেঞ্জেস একসাথে হয়ে আমি বললাম যে ওয়ান ডট টেক্সট হিসেবে সেই ওয়ান ডট টেক্সট আমি অ্যাড করবো। এবার গিট অ্যাড ওয়ান ডট টেক্সটি, এটা হলো অ্যাড। দিয়ে তারপর বলছে দেন রান গিট রিবেজ মাইনাস মাইনাস কন্টিনিউ, অর্থাৎ এই যে একটা কমিট হইলো এরপরে যদি আর কোনো কমিট থাকতো তাহলে সেই কমিটে যেত। আমরা কিন্তু ডায়াগ্রাম হিসেবে যে দেখতে পাইছিলাম যে যদি মাল্টিপল কমিটস থাকে মাল্টিপল কমিটস এর জন্য সেম প্রসেসটা আবার চলবে। তো অর্থাৎ নেক্সট কমিট যদি থাকতো, নেক্সট কমিটের জন্য প্রথমে অটো মার্জ করার চেষ্টা করতো, অটো মার্জ করে যদি না পাইতো, যদি কনফ্লিক্ট পাইতো, আমাকে ওইটা আবার কষ্ট করে ম্যানুয়ালি রিজলভ করা লাগে। যেহেতু হয় নাই, আর কোনো কমিট নাই, আমরা যেহেতু জানি আর কোনো কমিট হয় নাই, এবার আমি যদি লিখি গিট রিবেজ মাইনাস মাইনাস বা হাইফেন হাইফেন কন্টিনিউ। আচ্ছা, তো এখন আমাকে বলতেছে যে একটা কমিট মেসেজ এডিট করতে, এই ক্ষেত্রে বলছে হিট রিটার্ন টু কন্টিনিউ, আমি জাস্ট বললাম এন্টার। ওকে, এই বিষয়টা একটু কমপ্লিকেটেড, এটা ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লিকেটেড টপিকস এর মধ্যে, এটা একটু রিলেটেড। সো বলতেছে প্লিজ এন্টার দ্য কমিট মেসেজ ফর ইউর চেঞ্জেস, লাইন স্টার্টিং উইথ হ্যাশট্যাগ উইল বি ইগনোরড এন্ড অ্যান এমটি মেসেজ অ্যাবাউট দ্য কমিট। ঠিক আছে? সো এই ক্ষেত্রে আপনার যে আগের যে কমিট মেসেজটা ছিল সেই কমিট মেসেজটা এখানে দেখাচ্ছে। এক্ষেত্রে আপনার যে কাজটা হবে এটা আপনি লিখে রাখতে পারেন। সেটা হচ্ছে এরকম পরিস্থিতিতে আপনি আপনার কিবোর্ডে প্রথমে এসকেপ বাটনটা প্রেস করবেন, তারপরে কোলন,
দিয়ে ঠিক আছে, এসকেপ কোলন কিউ দিয়ে লিখে এন্টার দিবে। লিখে ফেলেন বিষয়টা, হয়তো মনে না থাকতে পারে। বেসিক্যালি এই বিষয়টা হচ্ছে একটা ভিম বা যেটা একটা আমরা টার্মিনালে যে টেক্সট এডিটর থাকে ওটার একটা বিষয়। ঠিক আছে, ওটা কি ছিল, প্রথমে কি দিতে হবে? প্রথমে ও আপনার কোলন, কিবোর্ডে প্রেস করবেন, তারপরে কোলন কিউ। ঠিক আছে, মানে কিবোর্ডে স্কিপ। হ্যাঁ কিবোর্ড এস্কেপ কর্নার। আচ্ছা, সো এই বিষয়টা দেখাবে না যদি আপনি আপনার গিট ইনস্টলেশনের সময় ডিফারেন্ট কোনো টেক্সট এডিটর চুজ করেন কিনা। বেসিক্যালি যখন আপনি গিট ইনস্টল করবেন তখন ম্যাকের ক্ষেত্রে সাধারণত এগুলো দেখায় না। উইন্ডোজে দেখায় যে সে একটা ডিফল্ট এডিটর চুজ করতে দেয়। এই ক্ষেত্রে আপনি আপনার নোটপ্যাড চুজ করতে পারতেন, অথবা নোটপ্যাড প্লাস প্লাস, অথবা ভিজুয়াল স্টুডিও কোড। কিন্তু ভিমটা সবচেয়ে নেটিভ আচ্ছা, ম্যাকের স্কিপ ক্ষেত্রে তারপরে কোলন, কোলনের পরে কি বলছিল? কিউ কিউ। বুঝি না, সাউন্ড এরকম আসতেছে। কিউ জি কিউ কি? কিউ 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 আচ্ছা, ও হ্যাঁ, ওটা ওই যে হয়ে গেল আর কি, আসছিল। বুঝতে লেখে পারছি। আপনাকে এন্টার প্রেস করতে হবে। এই যে দেখেন এখন আমাকে বলতেছে সাকসেসফুলি রিবেসড এন্ড আপডেটেড। যখন হয়ে গেছে তখন আমি যদি গিট স্ট্যাটাস দিই, সে আমাকে বলবে যে হ্যাঁ সব ব্যাচ মানে মার্জ কনফ্লিক্ট ঠিক হয়ে গেছে, সব হয়ে গেছে, পুল হয়ে গেছে, এবার তুমি গিট পুশ দিয়ে পুশ করে দাও। অনেক টিডিয়াস মনে হতে পারে, বাট দিস ইজ অল দ্য স্টেপস। নাও যেহেতু আপনাদের বিষয়টুকু ইমপ্লিমেন্টেশন করতে হবে, আমি এবার রিপিট আবার বলতেছি এবং সহজভাবে বলতেছি যাতে করে আপনি আবার রিপিট করতে পারেন বিষয়টা। কমান্ডস গুলো কিন্তু এই স্টেপ যে বাই স্টেপ। মানে এই যে ম্যানুয়ালি যে আমি ডিসাইড করবো যে আমি কোনটা রাখবো কোনটা করবো না, অনেক সময় যেটা ওপেন প্রজেক্ট, যে যে কেউ চাইলে কন্ট্রিবিউট করতে পারে, ওই ক্ষেত্রে কার সাথে মিটিং করবো? গুড কোয়েশ্চেন। ওপেন যে প্রজেক্টটা, ওপেন সোর্স প্রজেক্টের সিদ্ধান্ত নিবে কে? সাধারণত এইসব বিষয়গুলা মার্জ কনফ্লিক্টের বিষয়গুলা কম দেখা পড়ে। এই জিনিসটা কিন্তু অনেক টিডিয়াস টপিক, মার্জ কনফ্লিক্ট। এবং এইটা ক্ষেত্রে আপনার সাধারণত যে কোনো কাউকে দেয় না মার্জ কনফ্লিক্ট, এবং মার্জ কনফ্লিক্ট খুব কম হয়। যদি আপনি ভালো কোনো স্ট্যান্ডার্ড ওপেন সোর্স প্রজেক্টের দিকে তাকাবেন, তাহলে খেয়াল করবেন যে মার্জ কনফ্লিক্ট বিষয়টা খুবই অল্প দেখা যাচ্ছে। কারণ কম। তারা তো ডাটা দিয়ে দিবে, ডেভেলপারের কাছে যে ডাটা থাকবে টেস্টারের কাছে তো সেটা থাকবে, রাইট? সো এমন না যে তার কাছে একটা থাকবে বা আমাদের কাছে একটা থাকবে। না, সেটা না। এই বিষয়টুকু সলভ করে হচ্ছে ব্রাঞ্চেরটা। ঠিক আছে, আমি বলছিলাম মার্জ কনফ্লিক্টের সলিউশন হচ্ছে ব্রাঞ্চ। তো বেসিক্যালি ইন লার্জার প্রজেক্টস এগুলা মার্জ কনফ্লিক্ট বিষয়টা খুবই কম দেখা যায়, বিকজ লার্জার প্রজেক্ট দেখা যায় তারা সুন্দর আর্কিটেকচার মেনে করে। আমি আপনাকে বলি, একই ফাইলে দুজন ডেভেলপার কাজ করাটা মনে হতে পারে কমন, কিন্তু আপনার প্রজেক্ট যত ভালো, আপনার রিকোয়ারমেন্ট যত ভালো, এই বিষয়টুকু কম দেখা যায়। এবং আপনার টিম যত ভালো, আপনাকে অবশ্যই কাজগুলো ভাবে সেগ্রিগেট করবে। কিন্তু মার্জ কনফ্লিক্ট হইলে কি করতে হবে সেটা জেনে রাখা ভালো। এখন মার্জ কনফ্লিক্ট জিনিস যেহেতু অনেক টিডিয়াস, এবং এই বিষয়টুকু বোঝাটাও টাফ, এন্ড অলসো এটা অনেক ঝামেলাদায়ক বিষয়। আপনি এক লাইনের কথা ভাবতেছেন, 2-3 লাইন আরো 10-12 লাইন ভাবেন কি পরিমাণ ডিসিশন মেকিং করা লাগবে। সো এর জন্য এর একটা সলিউশন হিসাবে আসা হচ্ছে গিট ব্রাঞ্চিং। এটা আপনার ডেভেলপারদের মধ্যে কনসিস্টেন্সি রাখে বা সিনক্রোনাইজেশনটা সহজ করে দেয়। এবং আপনার অ্যাকচুয়াল লাইভ প্রজেক্টে দেখবেন অনেকগুলো ব্রাঞ্চ আছে। এই বিষয়গুলো আমি একটু পরে আলোচনা করতে চাই, আগে আগে ইমপ্লিমেন্টেশনটা করে নিই। ইমপ্লিমেন্টেশনটা সহজভাবে যদি এক্সপ্লেন করতে চাই, প্রথমে আপনি গিট পুল করতে গেছেন, গিট পুল করতে গিয়ে সে একটা এরর মেসেজ দেখাইছে যে আমি পুল করতে গেছিলাম না। প্রথমত আপনি অ্যাড করছেন, কমিট করছেন, তারপরে পুশ করতে গিয়ে ঝামেলায় পড়ছেন, হ্যাঁ পুল করা যাবে না। তখন আপনি গিট পুল করতে গেছেন, পুল করতে গিয়ে সে এখন বলতেছে যে না, এরকম একটা হিন্ট দিবে। হিন্ট দেওয়ার পরে তখন আপনাকে বলবে যে আইদার আপনি রিবেজ করেন অথবা ফাস্ট ফরওয়ার্ড করেন। আমাদের সিচুয়েশনের ক্ষেত্রে আমাদের রিবেজ করাটা একটা ভালো সিদ্ধান্ত। বেশিরভাগ সময় রিবেজ করবেন, ফাস্ট ফরওয়ার্ড কখনোই ভালো আইডিয়া না। রিবেজেও অটোমার্জিং হয়, ঠিক আছে। সো রিবেজ চুজ করবেন। রিবেজ চুজ করবে কিভাবে? আমরা হচ্ছে গিট পুল মাইনাস আর বা গিট পুল মাইনাস মাইনাস রিবেজ,
এই কমান্ডটা লিখবেন। 1 সেকেন্ড আগে একটা কমান্ড আসছে। এটার কাজ অনেকটা সিমিলার অন্য কমান্ডের সাথে, এর জন্য একটু বেশি প্যাচ লেগে যাচ্ছে। আমরা এর আগে গতদিন কি করলাম? কতদিন করলাম মার্চ, ওটা তো মার্চ, তো এটাও ডিরেক্ট মার্চ হয়ে একদম গেছে। করলেই মার্চ হয়, কিন্তু আরেকটার জন্য কি ছিল? প্যাচ গত ক্লাসে ছিল গিট পুল, গিট ফেজ। গিট ফেজটা ফেচ, তো ফেচ ফেজটায় এন্ড তো আমরা মার্জ। ইরর পাই। ফেজটাতে তো আমরা ইরর পাই। আমরা ইরর গুলো ডাউনলোড করা বা দেখা, যখন আমরা পুশ করতে যাব তখনই তো এটা দেখাবে। অ্যাকচুয়ালি রিবেজের এখানে কাজটা কি হচ্ছে, ভূমিকাটা কি হচ্ছে, এটা এক লাইনে বলতে গেলে কি হচ্ছে সেটাই হচ্ছে একটু কনফিউজ হয়ে যাচ্ছে আমরা। ওর কথা শেষ আচ্ছা, হয়েছে না? রিবেজ যদি এক লাইনে বুঝতে চান তাহলে হচ্ছে আপনার লেটেস্ট কোনো চেঞ্জটা ধাপে ধাপে আপনার কাছে পৌঁছানো একটা প্রক্রিয়া রিবেজ। ফাস্ট ফরওয়ার্ড যে টেকনিকটা ছিল সেটা হচ্ছে একদম ফাস্ট ফরওয়ার্ড করা, তাড়াতাড়ি যাক। রিবেজটা একটু স্লোয়ার এন্ড মাচ বেটার, এবং রিবেজ হচ্ছে আপনার মার্জ কনফ্লিক্ট রিলেটেড বিষয়গুলো বুঝে, এবং এগুলো বুঝে কাজ করতে আপনাকে সুবিধা দায়ক একটা পরিস্থিতির মধ্যে দেয়। যেমন দেখেন, আমার টেক্সট এডিটরের মধ্যে কিন্তু সুন্দর মতো একটা লেখা ছিল, তার মধ্যে আমি চুজ করতে পারছি, বুঝতে পারছি কোনটা আলাদা আলাদা কি। ইটস অল বিকজ অফ রিবেজ। বেসিক্যালি রিবেজ একটা মাচ মোর স্লোয়ার প্রসেস দেন ফাস্ট ফরওয়ার্ড, এবং আপনার একটা মার্জ কনফ্লিক্ট রিলেটেড সমস্যার ক্ষেত্রে রিবেজ একটা বেটার সলিউশন। আচ্ছা, যেটা ছিলাম আমরা, গিট পুল মাইনাস আর অথবা গিট পুল মাইনাস মাইনাস রিবেজ, আপনি হিন্ট দেখলে যথেষ্ট জিনিস বুঝে যাবেন। হিন্ট একবার পরে দেখেন, সেখানে বলছে যে আপনি আইদার পাস ক্যান অলসো পাস মাইনাস মাইনাস রিবেজ অথবা অথবা নো রিবেজ। আপনি এখানে মাইনাস মাইনাস রিবেজ দিবেন, গিট পুল মাইনাস মাইনাস রিবেজ দেওয়ার পরে আপনি যখন এটা রান করবেন তখন দেখবেন এই অটো মার্জিং এর কনফ্লিক্ট। তখন তারপর থেকে হচ্ছে আপনার হচ্ছে এই রিলেটেড বিষয়গুলো, যে আপনি আপনার টেক্সট এডিটরে গিয়ে বুঝবেন কোনটা নিতে হবে কোনটা নিতে হবে না। অ্যাড, রিবেজ কন্টিনিউ, পুশ। বা আরো ইজি যদি করে দিই, এই বিষয়গুলো আমি একবার লিখে দিই, সেটস অফ কমান্ড যেগুলো রান করবেন। প্রথমত আপনি পুল করতে যাবেন, পুল করতে দিবে না, তখন আপনাকে গিট পুল মাইনাস আর বা রিবেজ চুজ করতে হবে। রিবেজ চুজ করার পরে আপনাকে চেঞ্জ করতে হবে বা রিফ্যাক্টর দ্য ফাইল টু রিজলভ দ্য মার্জ কনফ্লিক্ট। তারপরে আপনাকে add the file to staging area, git rebase minus minus continue, run this process for every commit, বা যতগুলো কমিট হবে ততগুলোর জন্য, দিয়ে শেষে আপনাকে পুশ করে দেবে। জাস্ট এতটুকু ট্রাই করে দেখেন। নাও আরেকটা জিনিস আমি বলে রাখি ডিসক্লেমার, সেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ক্লাসেস এর তুলনায় এক্সাম্পল গুলা আপনার ইমপ্লিমেন্টেশনটা টাইম বাড়বে, এবং হচ্ছে আপনার একটু দেরিতে হচ্ছে বিষয়টা, খেয়াল করবেন হয়তো যে আমি অনেকক্ষণ একটা বিষয় নিয়ে কথা বলার পরে ইমপ্লিমেন্টেশনে যাচ্ছি। কারণ দেখা যায় যে প্রত্যেক বিষয় ছোটখাটো বিষয়ে পড়ানো পুরো ইমপ্লিমেন্টেশন করলে মাঝে মাঝে ঝামেলা দিবে। একবার আপনি যদি একটা বার্ডস আই ভিউ দেখে ফেলেন, তারপরে নিজে ইমপ্লিমেন্টেশন করে দেখবেন, ইজি হবে। সো as long as the courses will go,
আস্তে আস্তে টিডিএস টপিকস গুলোর জন্য ব্যাখ্যা বেশি হবে, ইমপ্লিমেন্টেশনের সময় বাড়বে। ঠিক আছে, সো দিস আর দ্য টাস্কস, যাতে করে ইজি হয় তাই লিখে দিছি। এখন আপনি ট্রাই করেন, না পারলে তো অবশ্যই এরর মেসেজ আসলে আমি আসি দেখাবেন। সাদা আপু আপনি করেন, স্ক্রিন শেয়ার করে একটু করেন। আমি তো সাথে সাথে করছি, আমি সেম জায়গায় আছি এখন। মাশাআল্লাহ, আপনার টাইপিং স্পিড অত্যন্ত ফাস্ট। আচ্ছা, ভালো। আম, ঠিক আছে, নাইস। আপনার ইরোর মেসেজ গুলো আসছিল ঠিকভাবে? হ্যাঁ হ্যাঁ আসছিল, সেম ভাবে আসছে, জাস্ট একটা জায়গায় আমার একটু চেঞ্জেস আমি দেখছি। আমি যখন লাইনটা লেখার পরে ডেট ফুল মাইনাস আর ফুল মাইনাস মাইনাস এফ অনলি। না, শুধু হুম। একটা মাইনাস আর। আমি একবার হুম, লিখছিলাম গিট ফুল মাইনাস মাইনাস এফ অনলি, তখন আমার অনেকগুলা লেখা আসছিল। এরকম লেখা না? ডবল আরো আসছিল। বেশি লেখা আসছে, আমি দেখাচ্ছি, এটা শেয়ার করতেছি। যাক, ফাস্ট ফরওয়ার্ড অনলি বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা উচিত না, বাট আপনাকে যদি পুরোর সময় ওয়ার্নিং মেরর দেখায় তখন বুঝতে হবে আপনাকে রিভাইজ করা লাগবে। এই যে গিট ফুল মাইনাস মাইনাস এফ অনলি, এই কমান্ডটা লেখার পরে আমার অনেকগুলা লাইন আসছে যেগুলা। ওই যে কিউ দিতে হবে বা কন্ট্রোল সি দিলে ঠিক হয়ে যাবে। না 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 না, দেখি হ্যাঁ, আবার এটা আপনার টার্মিনালে কি লেখছেন দেখি তো আবার দেখান। ইরোর কোড হয়ে গেছে না? বেসিক্যালি আমি বলি, সে আপনাকে হেল্প মেসেজ দেখাইছে। বেসিক্যালি কোনো কমান্ড যদি ভুল হয়, আমার স্ক্রিনটা দেখেন তাহলে বুঝতে পারবেন, এই বিষয়টা জেনে রাখেন, আপনার কাজে লাগবে। কিন্তু এই জিনিসটা আপনার পিসিতে আসে না। হ্যাঁ, আমি বলি কেন। গিটের ক্ষেত্রে আপনি যদি কোনো কমান্ড ভুল লেখেন, আপনি এখানে কমান্ডটা ভুল লিখছেন, আমি আগে বলে দিই। এখানে হবে গিট পুল মাইনাস মাইনাস এফ এফ হাইফেন অনলি, আপনি এখানে একটা এফ দিয়েছেন বলে এটাকে একটা এরর বা ভুল কমান্ড হিসেবে। গিটের ক্ষেত্রে আপনি ভুল কমান্ড লিখছেন কিভাবে বুঝবেন কিভাবে জানেন? আমি ধরেন লিখলাম গিট তাহসিন, এটা ভুল কমান্ড, এক্সিস্ট করে না। এন্টার দিলে সে আমাকে বলবে গিট তাহসিন ইজ নট আ গিট কমান্ড, সেটা তো আসলো। যদি আপনি ধরেন লিখলেন গিট পুল মাইনাস মাইনাস তাহসিন, এক্সিস্টই করে না। সরি, হ্যাঁ এসকিউএ ইউএস তে গেলাম, আমি বললাম গিট পুল মাইনাস মাইনাস তাহসিন, এই দেখেন এটা যে এরর হয়েছে সে বুঝতে পারতেছে কিভাবে জানেন? এই আছে দেখেন এত বড় মেসেজ আসছে। সবচেয়ে উপরে খেয়াল করবেন যে আননোন অপশন তাহসিন, তখন আমাকে বুঝে দিচ্ছে যে গিট পুলের সাহায্যে কি কি ইউজ করা যেতে পারে। আপনি আইদার মাইনাস ভি ইউজ করবেন, মাইনাস কিউ ইউজ করবেন, মাইনাস আর ইউজ করবেন, বা মাইনাস মাইনাস রিবেজ ইউজ করবেন। বেসিক্যালি যতগুলো পসিবিলিটি আছে কমান্ড, গিটপুল কমান্ডে সবগুলো দেখা দিতেছে আপনাকে। ঠিক আছে, এটা হেল্প মেসেজ দেখা দিতেছে, দ্যাটস ওয়াই এত এরর আসছে, ভুল করার কারণে হেল্প মেসেজ দেখা যায়। ঠিক আছে, তারপরে আবার লিখলাম গিট পুল মাইনাস আর, তারপরে মাইনাস আর লেখার মানে রিভাইজ করার জন্য লিখলাম। পরে ওই যে মার্জ কনফ্লিক্ট আসছে, আচ্ছা। তারপরে লিখলাম হচ্ছে গিট, তারপরে লিখলাম গিট স্ট্যাটাস, মানে হয়ে গেছিল আর কি। ও, আপনি পরে ওপেন মন্ড টেস্ট দিয়ে আপনি এই বিষয়গুলো চেঞ্জ করছেন, তারপরে গিট অ্যাড করছেন, রিভাইজ কন্টিনিউ স্ট্যাটাস এন্ড পুশ, একদম পারফেক্ট স্মুথ। বুঝছেন বিষয়টা? বুঝতে পারছি, হুম। পরে প্র্যাকটিস করতে। ক্লাসের মিন টাইম যত ভালো মতো বুঝছেন, আমার বিশ্বাস কয়েকদিন পরে ভুলে যাবেন। সো আমি রেকমেন্ড করব নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্টস গুলোর ক্ষেত্রে আপনি এই ক্লাসের ভিডিওটা আরেকবার রিপিট করে দেখবেন। ঠিক আছে, আর ইম্পর্টেন্ট টপিক গুলো দেখবেন, বিকজ এই টপিক গুলো ভুলে যাওয়াটা অত্যন্ত স্বাভাবিক, আনলেস আপনি কোনো প্রজেক্টে কন্ট্রিবিউট করতেছেন না। প্রজেক্টে কন্ট্রিবিউট করলে বিষয়টা প্র্যাকটিসের মাধ্যমে একদম মুখস্থ হয়ে যাওয়ার কথা, যেমনটা আমার হয়ে গেছে। লাইভ প্রজেক্টে কাজ করার সময় এই বিষয়গুলো ক্ষেত্রে ইউজ করা লাগছে, তাই মুখস্থ হয়ে গেছে। সো এইটা হচ্ছে গিট রিবেজ এন্ড গিট হাবে তো এখনো চেঞ্জ হয়নি।
গিট পুশ দিচ্ছেন, দেখেন চেঞ্জ হয়ে যাওয়ার কথা। রিফ্রেশ করে দেখেন ব্রাউজারের পেজটা। হুম, আচ্ছা আচ্ছা, পুশ আমাদের যে দিইনি তো আমি। রিপোজিটরি যে তৈরি করি, ওই রিপোজিটরি গিটহাব থেকে আমরা কিভাবে ডিলিট করব? আমি একটা ফাইল মেক করছিলাম, তো ডিলিটেড ট্রাই করছি, আমি ডিলিট করতে পারিনি। না, রিপোজিটরির ভিতরে থাকা ফাইলস গুলো সাধারণত ডিলিট করতে দেয় না বাইরে থেকে। আপনি কি বলতেছেন পুরো রিপোজিটরি ডিলিট করবেন? হ্যাঁ, কারণ আমি তো রিপোজিটরি এক একটা করে মানে মেক করছি, করতে করতে 4টা 5টা করছি, তো ওইখানে তো আনইউজুয়াল কিছু আছে যেটা প্র্যাকটিসের জন্য করছি। And ওটার ধরেন রিপোজিটরি সহ ডিলিট করে ফেলবো। ও আচ্ছা, তাহলে ইজি। ফার্স্ট অফ অল আপনি আপনার ব্রাউজারের বা ওই github.com এর ওই রিপোজিটরিতে যাবেন, এই সেটিংস এ যাবেন, হুম। ঠিক আছে? সেটিংস এ গেলে আপনার একদম নিচে ডেঞ্জার জোনের ভিতরে আপনি এইটার ডিলিট দিস রিপোজিটরির বাটন পাবেন। দ্যাটস ইট। সেটিং এ যায় ডেঞ্জার জোনে যেতে হবে। আচ্ছা, তখন এখানে তো সাজেস্ট করবে আমার কয়টা রিপোজিটরি আছে, দেন যেটা আমি ডিলিট করতে চাই ওটা ডিলিট করে দিব। না 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 না, আপনি যে রিপোজিটরিতে যাবেন, যে রিপোজিটরি ডিলিট করবেন, সেই রিপোজিটরিতে ঢুকে তারপরে সেটিংস আচ্ছা, যেতে হবে। সেইটা। ধরেন আমি এসকিউ ওকে। ইউএসএ এফএসএ 2 ডিলিট করব, তাহলে আমি সেটিংস এ যাব, এসকিউ ইউএসএ এফএসএ 2 এর সেটিংস এ, সেখান থেকে একদম হুম হুম। নিয়ে যাব। একটা জিনিস, আমার রিপোজিটরি মানে ক্রিয়েট করা আছে, বাট কমান্ড লাইনে যে ফাইলগুলো যদি আমি ফাইল ভিতর থেকে ডিলিট করে দিই, তাহলে রিপোজিটরি যেটা ক্রিয়েট হয়েছে ওটা তো থাকবে, ওটা তো ডিলিট হবে না, না, বাট ওটা ওর ডিলিট ভিতরে হবে কোনো ডাটা দেখাবে না। না, না ওটা তো ডিলিট হবে। এই বিষয়টা কিভাবে কাজ করে আপনার গিট স্ট্যাটাস দিলে বুঝতে পারবেন। আমি এক্সাম্পল দেখাই। যেহেতু আমার কাছে অনেকগুলো ফাইল আছে, আমি ধরেন আমি 3.txt ডিলিট করব, ধরলাম আমি 3.txt টা ডিলিট করবো, এটা দেখে রাখেন, কাজে দিবে বিষয়টা, ইম্পর্টেন্ট যেহেতু। কারণ আমি ভিতর থেকে ফাইল ডিলিট করছি, মানে ইউআই ইন্টারফেসে যে, কিন্তু রিপোজিটরির যে নেমটা ক্রিয়েট করা হয়েছে ওটা ডিলিট হয়নি। হুম 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 ও, রিপোজিটরি ডিলিট করাটা ইজি, রিপোজিটরিতে ঢুকে এটা সেটিংস দিয়ে ডিলিট করা যায়। আপনি যে কোশ্চেনটা করলেন না, ইন্টারেস্টিং। সেটা হচ্ছে কোন একটা ফাইল যদি আমি ক্রিয়েট করছি, ওই ফাইলটা আমি রিপোজিটরি এবং আমার লোকাল পিসি উভয় থেকে ডিলিট করবো কিভাবে? নাইস কোশ্চেন। এই ক্ষেত্রে একটা খুবই ইন্টারেস্টিং মেথড গিটহাব ফলো করে, যেটা হচ্ছে আমাদের স্টেজিং এরিয়ার বিষয়টাকেও কিন্তু এটার সাথে সামঞ্জস্যপূর্ণ। যেহেতু আমরা দুইটা আলাদা আলাদা ওয়ার্ক স্পেসে কাজ করতেছি না, আমি এটা একটাতে নিয়ে আসতেছি, যাতে করে আমাদের মানে দেখতে সুবিধা হয়। ঠিক আছে, আমি ধরেন বিষয়টা এখন ওয়াই এর পার্সপেক্টিভ থেকে কাজ করবো, ঠিক আছে? সো ওয়াই ধরলেন আপনি 3.txt এটা ডিলিট করলেন, rm কমান্ড ইউজ করে, রিমুভ কমান্ড ইউজ করে 3.txt ডিলিট করলাম। এখন যদি আমি গিট স্ট্যাটাস লিখি, তাহলে আমাকে বলতে চাই দেখেন হ্যাঁ, 3.txt ওটা ইজ delete। ডিলিটেড। এই হুম হুম। ডিলিটেড লেখাটা কিন্তু যখন আমি অ্যাড করব, কমিট করব, পুশ করব, এখন আমি যদি বলি git add ডট স্ট্যাটাস দিই, ডিলিটেড কিন্তু স্টেজিং এর চলে গেছে। এবং যেহেতু এটা স্টেজিং এরিয়া থেকে গেছে, স্টেজিং এরিয়া থেকে যাবে লোকাল রিপোজিটরি বা কমিট এরিয়া, এবং কমিট এরিয়া থেকে যাবে রিমোট রিপোজিটরি। অর্থাৎ রিমোটে গিয়ে কিন্তু পৌঁছাচ্ছে, লেখাটা কিন্তু পৌঁছাচ্ছে যে 1.txt ডিলিট করা হয়েছে। ডিলিট যে করা হয়েছে এটা রিমোট পর্যন্ত চলে যাবে, বিকজ আমরা স্টেজিং এরিয়াতে তুলে ফেলছি। স্টেজিং এরিয়াতে এই মেসেজটা আসছে যে ডিলিটেড 1.3.txt, যেহেতু আসছে, রিমোটে গিয়ে যখন সে স্টেজিং এরিয়া থেকে বিষয়গুলো এক্সট্রাক্ট করে দেখবে, তখন সে খুঁজে পাবে, ও হ্যাঁ, অ্যাকর্ডিং টু দিস ইউজার, তার স্টেজিং এরিয়াতে থেকে আমি পাইছি যে ডিলিট করা হয়েছে বা ডিলিট হয়ে গেছে 3.txt, আমি আমার এখান থেকে ডিলিট করে দিই। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সেম জিনিস হবে যদি আপনার রিপোজিটরি থেকে যখন আপনি 2-3টা ফাইল ডিলিট হয়ে গেছে, আপনি যদি পুল করতে যান, আপনার 2-3টা ফাইল ডিলিট হয়ে যাবে। হবে যদি আপনি ওই 2-3টা ফাইলের উপর যে এখানে আপনি করেন না, যাবেন না, যাবেন না, এরকম একটা টিডিয়াস প্রসেস আছে। সবগুলা পসিবল আউটকামস দেখানো সম্ভব হবে না, তাহলে এই ক্ষেত্রে এই কোর্সটা তখন 200 আওয়ার্স দিতে হবে, বিকজ গিটার অনেক আউটকামস আছে, ঠিক আছে? সবগুলো আউটকামস আপনাদের নিজে 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 এক্সপ্লোর করে দেখতে হবে। মেজর টপিকস গুলো আমি এক্সপ্লেন করবো এন্ড ইমপ্লিমেন্টেশন গুলো দেখাবো, কারণ
অনেক পসিবিলিটি আছে, ঠিক আছে, সবগুলো দেখানো সম্ভব হবে না, ঠিক আছে। সো মার্জ কনফ্লিক্টের বিষয়টা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। হ্যাঁ, কোশ্চেন হচ্ছে এখন রিভিজ করার পরে পুশ করলাম, মানে আমি যে নিউ যে আমি যেটা চিন্তা করলাম যে আমি এই চেঞ্জেসটা রাখবো, এখন আমি পুশ করলাম, কিন্তু এটা হচ্ছে না, আমাকে আবার কমিট করতে হবে। হচ্ছে না মানে বুঝলাম না, আপনি একটা কাজ করেন তো, রিপোজিটরিতে গিয়ে চেক করছেন এই ফাইলটা? হ্যাঁ, রিপোজিটরিতে গেছি। আপনি গিট পুশ কমান্ড দেখার পর এরর দিছেন? এরর দেয় নাই, বাট কিন্তু তাহলে ওই আপনার জায়গাটা আসতেছে। রিপোজিটরির নেমটা ভুল হচ্ছে, মানে আপনি ভুল রিপোজিটরি চেক করতেছেন। রিপোজিটরির মধ্যে যান, মধ্যে গেলে দেখবেন ওই কমিট মেসেজ আছে। কই আপনার স্ক্রিন শেয়ার করেন, তাহলে বুঝতে পারবো। আপনি যে কমিট মেসেজটা দিয়েছিলেন সেই কমিট মেসেজটা দিয়ে লেটেস্ট যে কমিটটা সেটার মধ্যে পেয়ে যাবেন, দেখেন, অথবা আপনার আচ্ছা ওই আচ্ছা, ওয়েব যেটা পেজের মধ্যে ক্লিক করলে তারপরে ভিতরে আসে, ভিতরে আছে। হ্যাঁ, ওটা তো ভিতরে আসবে, নিতে আসবে, এটা তো রিপোজিটরির বাইরে ভিতরে দেখা আসবে না। আপনার রিপোজিটরির নাম তো চেঞ্জ হবে না, রিপোজিটরির নাম তো একটাই। ওটার ভিতরে আপনার যে ফাইলটা করবেন ওটার মধ্যে ওই নামটা আসবে, মানে আপনি যা নামের কমিট বিষয়, করবেন। রিপোজিটরি নামের বিষয়। আপনি ধরেন এই রিপোজিটরিতে যদি চেঞ্জ করে থাকেন, পুশ করা থাকেন, তাহলে রিপোজিটরির ভিতরে আপনার one.txt বা যে ফাইলের পাশাপাশি কোনো মেসেজ আছে, দেখি আপনার স্ক্রিনশট দেখে দেন। এই যে এখানে ভিতরে যে ধরেন আমি যে এই লাইনটা আমি, এটা হচ্ছে আমার নিউ চেঞ্জ। হুম, আপনি কমিট মেসেজ দেখতেছেন, ডিটেলটা কোড বাটন ক্লিক করেন তো উপরে, কোথায়? উপরে কোড লেখাটাতে ক্লিক করেন। একদম টপে ও, ওই যে উপরে কোড, ইস্যু কোড, উপরে আরেকটু উপরে মেনু বারে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ। এখানে, হ্যাঁ হুম, এইখানে হুম। দেখাচ্ছে না, এটা আমি বলতে যাচ্ছি। এখানে দেখাবে না, অনেক চেঞ্জেস করতে পারেন তো, one.txt তে ক্লিক করেন আপনি। এই যে ভিতরে এখন টাচ করলে ভিতরে দেখায়। হুম, এখানে দেখাবে বেসিক্যালি। এই দেখেন, আপনি যে রেটে চেঞ্জ করছেন সেটা কিন্তু পাবেন, আর দুজনের সমন্বয় যেটা হয়েছে সেটা পাবেন। So that was the main topic about merge conflict এবং এর salvation. Now সাধারণত ভারী টপিক গুলার ক্ষেত্রে আমি মিড দিই। আপনাদের আমরা রিবেসটা তো তখনই করব যখন যে সময় আমরা মার্কস করতে যে প্রবলেম ফেস করব, একমাত্র সেই জায়গাতে তো এই কাজটা করা হবে, আদারওয়াইজ তো রিবেজের অন্য কোনো কাজ নেই। না, আপনি পুল করতে গিয়ে যখন এরর পাবেন তখন আপনাকে পুল মেসেজের ভিতরে হিন্টেই বলে দিবে যে আপনি ডিবিএস ইউজ করেন। বাই ডিফল্ট সে ফাস্ট ফরওয়ার্ড মেথডটা ইউজ করে, কিন্তু আচ্ছা, যদি ফাস্ট ফরওয়ার্ড দিয়ে না পারে গতকালকে আমরা এরকম একটা মেসেজ পাইছিলাম, রাইট? তো তারপরে যে তুমি ডট ডট এফ এফ দিয়ে ফাস্ট ফরওয়ার্ড দিয়ে ওটা সলভ করছিলা, ওটা মূলত ওইভাবে করলে ওটা মূলত মানে ওটার সাথে রিভার্সের কি ডিফারেন্স? আমি যদি ওটা করি রিভার্স না করে তাহলে কি হবে? ওটা দুটো মেসেজই শো ফাস্ট করবে নাকি ওর মতো করে ও মার্জ করে যে কোনো একটা মেসেজ শো করবে? ফাস্ট ফরওয়ার্ড বিষয়টা রেকমেন্ডেড না আসলে। রিবেস এর ক্ষেত্রে আপনাকে একটা পারফেক্ট ইউআই টেক্সট এসব গুলা দিবে। ফাস্ট ফরওয়ার্ড ইজ জাস্ট তাড়াতাড়ি পাস করে যাবে বিষয়টা, ঠিক আছে। এন্ড আপনার অনেক টাইমে দেখা যেতে পারে যে মার্জ কনফ্লিক্ট বা যখন পুলের ক্ষেত্রে এরর মেসেজ দিবে, বা আপনি যদি কোনো চেঞ্জেস করে থাকেন তার সাথে তার পাশাপাশি আপনি পুল করতে গেছেন, সেক্ষেত্রে আপনার রিবেস করতে হবে। কিন্তু আমি বেসিক্যালি দুইটার বিষয়টাই ডিফারেন্ট। আমি যদি আর একটু ব্যাখ্যা করি কেমন, একটা হচ্ছে আপনার ফাস্ট ফরওয়ার্ড অনলি, যেটাকে আমরা বলি হচ্ছে এফএফ অনলি। এফএফ অনলির কাজ হচ্ছে আপনার বিষয়টা দ্রুত পাস করা যায়। এফএফ অনলি কখন আমরা ইউজ করি? যখন আমাদের এরকম একটা সিনারিও হয় যে আমি অ্যাজ আ ডেভেলপার আমি কোনো কাজ করিনি, আমি লেটেস্টে আসি,
কিন্তু তারপরে একজন কমিট করছে, আমার কোনো চেঞ্জেস নাই, আমি কোনো চেঞ্জেস করি নাই, কিন্তু লেটেস্টে কোনো চেঞ্জ আমি পুল করতে গেছি, তখন বাই ডিফল্ট পুল করাটা খুব ইজি। আমরা ফার্স্ট যখন গিট পুলের ক্লাসে শিখছিলাম, অর্থাৎ গতকালকে মোস্ট প্রবাবলি, গতকালকে গিট পুল কমান্ড প্রথমবার ট্রাই করছিলাম, তখন কিন্তু হয়ে গেছিল, কোনো ওয়ার্নিং হিন্ট এরর কিছু দেয় না, ইজিলি হয়ে গেছিল, রাইট? বিকজ তখন আমি কিন্তু কোনো চেঞ্জেস করি নাই, আমি জাস্ট ডিরেক্টলি চেঞ্জেসটা নিয়ে গেছি। বাট যদি কোনো চেঞ্জেস আমি করতাম, যে কোনো চেঞ্জেস আমি করতাম, তাহলে এক্ষেত্রে আমাকে একটা এরর এর সম্মুখীন হইতে হইতো। এখন ওই এররের ক্ষেত্রে, না বাই ডিফল্ট আমি বলছিলাম যেহেতু ফাস্ট ফরওয়ার্ড ইউজ হয়, ওই এররের ক্ষেত্রে আপনাকে তখন অপশন দেয় হচ্ছে রিবেজ ইউজ করার, এবং রিবেজ ইজ এ বেটার ওয়ে। কারণ হচ্ছে প্রত্যেকটা কমিট ধরে ধরে আপনাকে ওইরকম ইন্টারঅ্যাক্টিভ উইন্ডো দিবে যেখানে আপনি টেক্সট এডিটরের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন বিষয়গুলা, ইজ মাচ মোর বেটার দেন জাস্ট ডিরেক্টলি ফাস্ট ফরওয়ার্ড। এবং ওইসব মুহূর্তের ক্ষেত্রে এফ1 কাজ করেও না, এফ1 তখনই কাজ করে রিবেজ যে ইউজ করবে, রিবেজ যে ইউজ করবে সেটা তো ডেফিনেটলি ব্যাকডেটেড। যে আমি যেহেতু আগে পোস্ট করছি তার মানে আমারটা আপডেটেড। এখন রিবেজ যে ফেসটা করবে সেটা হচ্ছে ব্যাকডেটেড, যে তাকে ওইটা করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাকে এটা তাকে এটা করতে হবে যদি সে তার চেঞ্জটাও রাখতে চায়, আরেকজনেরটাও রাখতে চায়, তাহলে হুম। বেসিক্যালি আপনার এই আচ্ছা, বিষয়টা পুশ করার আগে বা পুল করার আগে আমি তো ব্যাকডেটেড কিনা আমি সেটা জানি না। আমি জানি। পুল করার পর পুশ করার পর বুঝতে পারবো যে আমি ব্যাকডেটেড। তো আমি পুশ করার আগে কি আমি যে আপডেটেড যে সে যে কি পুশ করছে বা ও পুল করছে কিনা, এটা কি কোনোভাবে আমি আগে থেকে জানার ওয়ে নেই যে ও কতটুকু চেঞ্জ করছে বা ও আপডেটেড করছে কিনা? এটা হ্যাঁ, জানা জানার হয়ে পরে গেছে। আমি পুশ করলাম, তাহলে আমার দেখা গেলো এরর মেসেজটা আর আসলো না, ইজিলি আমিও আপডেটেড করে দিতে পারবো। একই কথা, আপনি না জেনে পুশ করছেন তখন আপনাকে পুল করতে হবে, আপনি জেনে পুশ করেন নাই তাও আপনাকে পুল করতে হবে। এর এমন না যে আপনি যদি জেনে রাখেন যে আপনি পুল করতে হবে, আপনি জানেন, এক্ষেত্রে তখন পুশের আগে পুল লিখলে আপনার বিষয়গুলো আসবে না, এরকম বিষয়টা একদম এরকম না। ইটস জাস্ট গিট পুশ করার সময় এর একটা ওয়ার্নিং বা একটা এরর দিবে, সেটা হচ্ছে আপনাকে পুল করে নেন। এখন আপনি জেনেও যদি পুল করেন পুশ, বাট পুশ না লেখে, তাও হবে, আপনি না জেনেও করলেন, সমস্যা নেই। ইটস জাস্ট কি যতটুকু পসিবল কনসিডারেবল হওয়ার চেষ্টা করছে এই বিষয়টা নিয়ে, বিকজ সবাই সবসময় সবকিছু খেয়াল রাখে না। এবং গিটার ক্ষেত্রে নোটিফিকেশন যে আসবে আপনাকে প্রত্যেক কমেন্ট মেসেজ, এই জিনিসটা একটু বড় প্রজেক্টের ক্ষেত্রে কাইন্ডা বাজে, বিকজ বড় প্রজেক্টের ক্ষেত্রে অনেক কমেন্ট মেসেজ হয়, চেঞ্জেস হয়, ভার্সন ট্র্যাকিং হয়, বেসিক্যালি এই বিষয়গুলা ক্ষেত্রে আগে পুল করা, পুষে আগে পুল লেখা, পুষে পরে পুল লেখা, ওটা খুব একটা ম্যাটার করে না। তাহলে একটা ফাইল নিয়ে যখন দুটো ডেভেলপারে কাজ করবে তো ডেফিনেটলি একজন তো মানে টাইম তো এমন না যে প্রতি ন্যানো সেকেন্ডে বা 1 সেকেন্ডে দুইজনই পুশ করতেছে। তার মানে যে পুশ করবে ফার্স্টে তারটা আপডেটেড থাকবে, আর যে পুশ করবে না সে ব্যাকডেটেড থাকবে। তার মানে প্রত্যেকটা ডেভেলপারে এই যদি একটা ফাইল নিয়ে দুজনে কাজ করে সেম প্রবলেম ফেস করতে হয়, রাইট? একজনের হ্যাঁ, ব্যাকডেটেড থাকে। কিন্তু এই বিষয়টা অনেক রেয়ার ছিল, মার্জ কনফ্লিক্ট জিনিসটা রেয়ার বা ওইরকম ভাবে অ্যাকচুয়াল প্রজেক্টে হয় না। এবং তারা অ্যাকচুয়াল প্রজেক্টের ক্ষেত্রে অনেক টার্মস এন্ড কন্ডিশন থাকে যাতে করে মার্জ কনফ্লিক্ট না করানো যায়। এই ক্ষেত্রে পসিবল অ্যান্সার হতে পারে ভালো প্রজেক্ট স্ট্রাকচার, ভালো ভালো ফাইল অ্যারেঞ্জমেন্টস, ভালো ভালো কোডের অ্যামংস ডেভেলপার, ভালো কমিউনিকেশন, এরকম অনেক সিচুয়েশন থাকে। এবং ওয়ান অফ দ্য মোস্ট বিগেস্ট সলিউশন হচ্ছে ব্রাঞ্চের বিষয়টা, ঠিক আছে? ব্রাঞ্চের যে কনসেপ্টটা, ইট ইজ রিয়েলি আ ম্যাসিভ পার্ট অ্যাবাউট গিটহাব, যেটা ওয়াইডলি আপনি অনেক জায়গায় ইউজ পাবেন, ঠিক আছে? নাও আমরা যে এত সময় ধরে এতগুলো স্ট্যান্ডার্ড যেগুলো জানতে পারতাম পুশফুল, নাও আমি একটা পাবলিক পপুলার রিপোজিটরির মাধ্যমে সবগুলা বিষয়টা কম্পেয়ার করি, ঠিক আছে? ফর ইনস্টেন্স, ওয়ান অফ মাই ফেভারিট রিপোজিটরি যেটাতে আমি একটা টাইমে কাজ করছিলাম, সেটা হচ্ছে কলিন হ্যাক্স এর জড রিপোজিটরিটা, ঠিক আছে? এটা হচ্ছে একটা সোর্স কোড, একটা প্রজেক্টের সোর্স কোড। সো কলিন হ্যাক্স এর শেষে কলিন হ্যাক্স ইউজারের আন্ডারে জড নামক এই রিপোজিটরিটা, এই রিপোজিটরিতে থাউজেন্ডস অফ লাইকস, স্টারস, ফোর্কস ইত্যাদি আছে।
এবং অনেকে এই বিষয়গুলো নিয়ে কমিট করছে এবং কাজ করছে। সো উই ক্যান সি যে এরকম একটা লার্জ প্রজেক্টে মোট 58টা ব্রাঞ্চ আছে। তা আপনি বুঝতে পারছেন তারা কত পরিমাণ স্ট্যান্ডার্ড থাকার জন্য 58টার মতো ব্রাঞ্চ বানায়, যাতে করে সবগুলা, এবং ব্রাঞ্চের মেইন কনসেপ্টটাই আসছে হচ্ছে যাতে করে কাজগুলা স্মুথ ভাবে হয়, অর্থাৎ কাজের মধ্যে যাতে কোনো সমস্যা দেখা না যায়। হুম হুম। আচ্ছা ঠিক আছে। মানে ব্রাঞ্চ মানে ডিফারেন্ট ইউজার? না, বিভিন্ন সম্ভবত ক্যাটাগরি হবে, একটা কোম্পানি বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট থাকে, এরকম সামথিং আর কি, জানি না। এক্স্যাক্টলি ডিপার্টমেন্টের মধ্যে একটা ব্রাঞ্চ কনসেপ্টটাই এরকম। ব্রাঞ্চের বিষয়টা ওরকম ডিটেইলে যাওয়ার আগে আমরা তো অ্যাবস্ট্রাকশন বা একটু জাস্ট ছবির মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি। নাও as lame as it sounds like, ব্রাঞ্চের বিষয়টা অ্যাকচুয়াল ব্রাঞ্চের মতো। অর্থাৎ আমি যদি আমার ব্রাউজারে if I search with something like branch, দিয়ে ইমেজেস দেখি, I will notice a bunch of branches of tree, ঠিক আছে, গাছের যে ব্রাঞ্চ গুলা। নাও গিটহাবের ব্রাঞ্চ নামকরণটার পিছনে এই গাছের রিজন আছে এবং গাছের কনসেপ্ট থেকে তারা কাইন্ডা গেছে, এবং এই বিষয়টা খুব বোঝাটা কোয়াইট সিম্পল। আমি বলি বিষয়টা কিভাবে কাজ করে। বেসিক্যালি যেটা দেখা যায় ইজ, যদি আপনার সোর্স কোড একই জায়গায় থাকে তাহলে দেখা যায় যে অনেক ডেভেলপাররা একই লাইনে কাজ করে ম্যাচ কনফ্লিক্ট লাগায় মোটামুটি ধরনের একটা জগা খিচুড়ি বানায় ফেলতে পারে, প্রবাবিলিটি আছে বানায় ফেলবে। সো এরকম অবস্থায় ব্রাঞ্চিং বিষয়টা কিভাবে কাজ করে, আপনার প্রজেক্টের ভিতরে অনেকটা সাব ডিপার্টমেন্ট, যেটা আপনি বললেন ডিপার্টমেন্ট আকার থাকে। অর্থাৎ আমি ধরলাম যে আমার প্রজেক্টের ক্ষেত্রে অনেকগুলো ফিচার্স, উদাহরণস্বরূপ আমি দেখাই আপনাকে ছবি আঁকা তাহলে ইজি হবে। মানে এক একজন এক একটা সাইড নিয়ে কাজ করবে এরকম কিছু? এক্স্যাক্টলি, একদম জায়গা ধরতে পারছেন। ধরলাম আমার একটা ই কমার্স অ্যাপ্লিকেশন আছে, এই ই কমার্স অ্যাপ্লিকেশন আন্ডারে আমার মাল্টিপল ফিচার আছে। ধরেন একটা আছে হচ্ছে শপিং কার্ট, which is an important part, একটা হচ্ছে পেমেন্ট, একটা হচ্ছে ইনভেন্টরি। ঠিক আছে, এরকম ধরেন তিনটা মেইন কম্পোনেন্ট আছে। সো এরকম কম্পোনেন্টের ক্ষেত্রে আমি ধরলাম যে যদি আমি সবগুলা জিনিস একটা রিপোজিটরির একই জায়গায় কাজ করতাম, একটা রিপোজিটরি একটা সেন্ট্রাল জায়গায় কাজ করতাম, তাই যেহেতু অনেকে একই ফাইলের মধ্যে কাজ করে বা অনেকে একই জায়গায় কাজ করা ঝামেলা পায় চলে আসছে। তো এরকম সিচুয়েশনের ক্ষেত্রে যেটা করা উচিত সেটা হচ্ছে ব্রাঞ্চিং ইউজ করা। অর্থাৎ আপনার যে মেইন কোড আছে, আপনার যে মেইন রিপোজিটরির মেইন কোড বেসটা আছে, এই কোড বেস থেকে অনেক সাব কোড বেস বের হবে। অর্থাৎ গিটহাবের ভিতরে রিপোজিটরির আন্ডারে আপনি অনেকগুলা ছোটখাটো আলাদা আইসোলেটেড পরিবেশ তৈরি করবেন, আলাদা আলাদা রুম তৈরি করবেন। ধরতে পারেন যে একটা ডিপার্টমেন্ট বলতে, যেমন ডিপার্টমেন্টের ক্ষেত্রে আলাদা আলাদা বিল্ডিং বা আলাদা আলাদা ফ্লোর থাকে একটা ডিপার্টমেন্টে, যে এই ফ্লোরের ভিতরে এই ডিপার্টমেন্ট আমি ধরলাম একটা হচ্ছে ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, আর একটা হচ্ছে ডিজাইনিং ডিপার্টমেন্ট। এরকম ডিপার্টমেন্ট থাকে এবং ডিপার্টমেন্ট গুলোর কারণ হচ্ছে এই কারণে, টেস্টিং ডিপার্টমেন্ট ধরেন আলাদা থাকে না, বাট স্টিল। সো আইটি ডিপার্টমেন্ট হতে পারে। তো এরকম ডিপার্টমেন্ট গুলো আলাদা করানোর কারণই হচ্ছে যাতে করে সবাই এক জায়গায় কাজ না করেন। মনে করেন ডিজাইনিং ডিপার্টমেন্ট যেখানে, আইটি ডিপার্টমেন্ট সেখানে, আপনার মিউজিকের ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট সব এক জায়গায় করে রাখছে। তো মনে করেন যে চিল্লা ফেল্লা অবস্থা খারাপ, এদিকে গান চলতেছে, এদিকে বসে বসে কোড করতেছে, আর একজন ছবি আঁকাইতেছে। তো অবভিয়াসলি বিষয়টুকু একটা খুবই সুইটেবল এনভায়রনমেন্ট হলো না। ডিপার্টমেন্টের কনসেপ্টটা আছে যাতে করে আইসোলেট ভাবে কত কাজ করা যায়। একইভাবে আপনি এখানে পেমেন্ট গেটওয়ের উপর কাজ করতেছেন, আপনার কোড হয়ে গেছে, এর মাধ্যমে জানতে পারলেন যে অন্য একজন বিশাল বড় ইনভেন্টরি কাজ করছে এই কোন একটা ফাইলে, আমার হয়ে গেল মার্জ কনফ্লিক্ট, আমি বুঝতেছি না কি করব। সো ঝামেলা হয়ে গেল। সো এরকম পরিস্থিতির ক্ষেত্রে আপনার যে কোড বেস, এর জন্য আমি ধরতে পারি তিনটা আলাদা আলাদা ব্রাঞ্চেস বা আলাদা আলাদা ডিপার্টমেন্ট তৈরি করি। আমি প্রথমটার নাম দিলাম হচ্ছে পেমেন্ট ডিপার্টমেন্ট বা পেমেন্ট ব্রাঞ্চ, আর একটা হচ্ছে
শপিং কার্ট, এন্ড আরেকটা আমি ধরলাম হচ্ছে ইনভেন্টরি। এখন আপনি ধরতে পারেন প্রত্যেকটা পেমেন্টের ক্ষেত্রে ধরেন কাজ করতেছে 3 জন ডেভেলপার, এখানে 3 জন ডেভেলপার, এখানে 3 জন ডেভেলপার। সো 9 জন ডেভেলপার একই জায়গায় কাজ করলে যে যে পরিমাণ ঝামেলা হতো, তারা আলাদা আলাদা কাজ করে কিন্তু ঝামেলা অনেকটা কমে গেছে। এবং সর্বশেষে কি হয়, সবগুলা কাজ একসাথে করে সেগুলা মেইন কোড বেজের সাথে আবার মার্জ হয়। কারণ এগুলো কি একটা সাব আইসোলেশনের পার্ট। আপনি ওইখান থেকে যত টাকা আয় হবে বা ওখান থেকে যত পরিমাণ লাভ হবে সবগুলো কিন্তু একই ফান্ডে বা একই অ্যাকাউন্টে গিয়ে জমা হচ্ছে। অর্থাৎ আপনি আইটি ডিপার্টমেন্টে কাজ করেন না কেন, ডিজাইনিং ডিপার্টমেন্টে কাজ করেন না কেন, আপনি মিউজিক ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টে কাজ করেন না কেন, সবগুলো কিন্তু আমার অ্যাকচুয়াল কোম্পানির উপরেই কন্ট্রিবিউট হচ্ছে। সো এই সবগুলো আমার মেইন কোড বেস। কি আমার নেটের সমস্যা হলো? না, ঠিক আছে। না। আচ্ছা, আমরা গিট হাবটা মূলত ইউজ করি মূলত, মানে এটার মানে উপকারিতাটা কি বলতে গেলে, প্রত্যেকটা কোম্পানির কি গিট হাব অ্যাকাউন্ট আছে? হয়ে গেল বাংলাদেশের আচ্ছা, নেটের সমস্যা হয়ে গেল আমাদের। প্রতিটা আহ, কোম্পানির কি গিট হাব অ্যাকাউন্ট আছে, বা ওরা কি গিট হাবে কাজ করে, বা ওদের আছে কিনা? হ্যাঁ, অনেক কোম্পানির গিটহাবের অর্গানাইজেশন থাকে। গিটহাব এতটাই আমাদের দেশের মূলত এটা ইউজ হয় কেমন? আমাদের দেশের কোম্পানিগুলো কি মূলত এগুলো ইউজ করে? গিটহাব সব জায়গায় ইউজ হয়। নাও আমাদের দেশের কোম্পানির সাথে আপনি গিটহাবের এই স্ট্যান্ডার্ড গুলো মেনটেন করে কিনা এটা আমি খুব একটা জানি না, কিন্তু অনেক প্রজেক্ট ম্যানেজমেন্ট টেকনিক তারা মেনটেন করে না, এটা খুব ভালো জানি। গিট সো হাবটাতে আমরা যেভাবে যেটা কাজ হয় যতটুকু বুঝছি সেটা হচ্ছে একটা কোম্পানি সিঙ্ক্রোনাইজ ভাবে এক একটা ডিপার্টমেন্ট কি কাজ করতেছে সেটা সবাই দেখতে পারতেছে। বিষয়টা কি এরকম? তাহলে না, গিট এটা হাবটা কি মূলত কেন যারা ইউজ হয়? কোড করবে তাদের জন্য মনে হয়। তাদের জন্য। এখন আপনি বলেন, যে ডিজাইন করতেছে বা ছবি আঁকতেছে সেই ডিপার্টমেন্টের মানুষ আপনার ডেভেলপমেন্টে কি কোড লিখতেছে এটা বুঝে তার কোনো লাভ আছে নাকি? সে কিছু করতে পারবে? কিছুই লাভ না, নেই। সেটা তো এমনস সেটা তো ডেভেলপারদের জন্য, ডেভেলপারদের শুধু জন্য ব্রাঞ্চিং এর কনসেপ্টটা আসছে করে সাব ক্যাটাগরাইজ ভাবে কাজ করা যায় ফিচারের উপরে। কারণ 20 জন, 30 জন, 200 জন ডেভেলপার যদি এক জায়গায় কাজ করতে চান অনেক সমস্যা হবে। আলাদা মেস আলাদা আপ হয়ে যাবে। আইসোলেটেড কাজ করেন তাহলে কিন্তু ইজি হবে। আপনি ধরেন আচ্ছা, দেখবে আরেকটা বিষয় তাহলে। হুম, হুম, শেষ করে sorry। না, না, আমি বলতেছি যে কেউ যখন কোনো কোম্পানির হয়ে কাজ করবে তখন তো অনেক ইনফরমেশন, জিনিসটা তো কনফিডেন্সিয়াল। তো ওই জিনিসটা গিটহাবে আপলোড দিবে কিভাবে? আচ্ছা, গ্রেট কোয়েশ্চেন। কোম্পানির ক্ষেত্রে যেগুলি ধরেন ক্লোজ সোর্স কোম্পানি, তাদের সিআইএ ট্রায়াড মেনটেন করে চলতে হয়। আর তাদের কোম্পানির কনফিডেন্সিয়ালিটির জন্য যেসব ইন্টিগ্রিটি এবং মেনটেন করতে হয়, এগুলো গিটহাবের মাধ্যমে কিভাবে মেনটেন করা যায়, এর একটা ভালো কোয়েশ্চেন। সো বেসিক্যালি কোম্পানিদের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলা, যেসব কোম্পানিগুলার ক্ষেত্রে তাদের নিজস্ব অর্গানাইজেশন থাকে। উদাহরণস্বরূপ যদি আমি একটা এক্সাম্পল দিতে চাই, আমি ধরলাম যে ফুলস্ট্যাক এলটিডি যে কোম্পানিটা, সে কোম্পানিটা একটা প্রাইভেট লিমিটেড একটা কোম্পানি, যেহেতু আমাদের প্রাইভেট অর্গানাইজেশন আছে, আমি ওভারভিউ দেখাচ্ছি, কোড বেস দেখাবো না। সো আমাদের যে অর্গানাইজেশনের ক্ষেত্রে আমাদের অনেক সিক্রেটস আছে, যেমন সিক্রেটস গুলো যেগুলো আমাদের কনফিডেন্সিয়ালিটি এবং আমাদের সিকিউরিটি গুলার উপর মেনটেন করে ভর দিয়ে চলতেছে, গিটহাবের উপর আমরা ভর দিয়ে আছি অনেক বিষয়গুলো নিয়ে। যেমন আমরা হোস্টিং যে প্ল্যাটফর্মে করি বা আমাদের ওয়েবসাইট যেখানে চলে, সেখানে তো অবভিয়াসলি আমাদের ডোমেইন রেজিস্ট্রেশন করা লাগছে বা এটসেট্রা করা লাগছে, যেগুলোর ক্ষেত্রে কোম্পানির অফকোর্স কিছু ইনভেস্টমেন্ট করা লাগছে বা কিছু সিক্রেটস আছে, পাসওয়ার্ড টাসওয়ার্ড এটসেট্রা, যেগুলো অনেকটা আমার অ্যাপসে লাগে। ফর ইনস্টেন্স কোন একটা ইমেল পাবলিশ করতে হইলে বা কারো মাধ্যমে দিতে হইলে কোডের মাধ্যমে, তখন এই ক্ষেত্রে আমার ইমেলের সিক্রেট ইনফরমেশন গুলো কিন্তু স্টোর করা লাগে একটা জায়গায়। সো এর জন্য বেশিরভাগ secret গুলো দেখা যায় যে এটা আপনার হোস্টিং প্রোভাইডারের উপর ডিপেন্ড করে। আপনি আপনার গিটহাবে কখনোই সিক্রেটস রাখবেন না, এটা একটা খুবই বাজে অভ্যাস। এমনকি একটা যদি আপনাকে বলি, ওপেন এআই কোম্পানি চেনেন না?
ওপেন এআই। ওপেন এআই, ওপেন চ্যাট জিপিটি। ও হ্যাঁ হ্যাঁ চিনি। ওপেন এআই কোম্পানির একটা ক্লোজ সোর্স প্রজেক্ট ছিল কল ওকুলা। এই ওকুলা প্রজেক্টে তারা ওপেন এআই যে চ্যাট জিপিটি এপিআই ইউজ করছে, মানে বেসিক্যালি তারা ব্যাকগ্রাউন্ডে চ্যাট জিপিটি ইউজ করছে এমন একটা প্রজেক্টে। দেখা গেছে তারা গিটহাব রিপোজিটরিতে টোকেনটা লিখে রাখছে, যে সে একটা টোকেন বলতে এখানে রিপ্রেজেন্ট করতেছে এমন একটা ভ্যালু যেটা তার কোম্পানির কনফিডেন্সিয়ালিটির উপর ডিপেন্ডেন্ট বা ইন্টিগ্রিটির উপর ডিপেন্ডেন্ট, এরকম একটা জিনিস লিখে রাখছে কোড বেসে। এরকম পরিস্থিতিতে আপনার টোকেনটা লিক হয়ে গেছে। সো বেসিক্যালি যখনই আপনি একটা টোকেন বা কোনো একটা ইন্টিগ্রিটি জিনিস যেগুলা আপনার কোম্পানির সিকিউরিটিকে হ্যাম্পার করবে, ওগুলো অবশ্যই আপনি কোডের ভিতরে ডিরেক্টলি রাখেন না। যেমন এডাব্লিউএস এর বাকেট আইডি, এডাব্লিউএস এর পাসওয়ার্ড এটসেট্রা, হোস্টিং প্রোভাইডারের পাসওয়ার্ড, এই বিষয়গুলো ম্যানেজ করা হয় হচ্ছে আরো ডিফারেন্ট স্কেলে। কোডের মধ্যে আমি বলি যে কোনো পপুলার প্রজেক্টে যাবেন, কোডের ভিতরে আপনি মেইনলি এরকম সিক্রেট ইনফরমেশন পাবেন না। এক্ষেত্রে সাধারণত প্রজেক্ট গুলোর মাধ্যমে যেটা করা হয় সেটা হচ্ছে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস আকারে সেট করা। আমরা কমান্ড লাইনে শিখছিলাম না এনভায়রনমেন্ট ভেরিয়েবলস, এই এনভায়রনমেন্ট ভেরিয়েবলস এর মাধ্যমে তারা সিক্রেট জিনিসগুলোকে স্টোর রাখে, এবং প্রজেক্টটা যখন রান হয় তখন তারা ওই সিক্রেটটা এনভায়রনমেন্ট ভেরিয়েবল থেকে পায়। বেসিক্যালি গিটহাবের মধ্যে বেসিক্যালি কিভাবে হয় সেটা হচ্ছে গিটহাব সিক্রেটস নামক একটা ফিচার আছে গিটহাবে, প্রত্যেকটা অর্গানাইজেশনের মধ্যে থাকে। এবং সেই গিটহাব সিক্রেটস এর কাজ হচ্ছে গিটহাবের ভিতরে যারা অ্যাডমিন অ্যাক্সেস তাদেরকে অনেক কিছু বিষয়গুলো দেয়। যেমন দেখেন আমাদের কোড সিকিউরিটির ক্ষেত্রে, কোড সিকিউরিটি তো না আপনার হয়ে গেল সিক্রেটস, ওয়েব হুক ডিসকাশন, কোড সিকিউরিটি কমপ্লায়েন্স, এই যে পার্সোনাল অ্যাক্সেস টোকেনস। আচ্ছা, এই যে সিক্রেটস এন্ড ভেরিয়েবলস। সো বেসিক্যালি কোম্পানি দেখে দেখা যায় যে গিটহাবে তারা অনেক সিক্রেট বা ভেরিয়েবল স্টোর করে রাখে। ভেরিয়েবল কি একটা ডেটা স্টোর করার একটা জায়গা, আমার মনে আছে যখন কমন লাইনে শিখছিলাম। সো এই ভেরিয়েবলের মধ্যে তারা তাদের সিক্রেট ইনফরমেশন গুলো রাখে, যার মাধ্যমে প্রজেক্টটা একটা ইনডাইরেক্ট ওয়েতে অ্যাক্সেস করতে পারে। ডিরেক্ট ওয়েতে অ্যাক্সেস করলে কিন্তু সবাই দেখে ফেলতে পারবে, ইনডাইরেক্ট ওয়েতে অ্যাক্সেস করতে পারে, যার মাধ্যমে সে অ্যাকচুয়ালি ডেটাটা একটা মাচ মোর কনফিডেন্সিয়াল ভাবে সে দেখতে পারে বা ইউজ করতে পারে, কিন্তু এর অ্যাকচুয়াল কন্টেন্টটা সে এক্সপোজ করতে পারে না। সো a lot more matures একটা প্রসিডিউর সে ইউজ করে গিটহাব এই ক্ষেত্রে। সো অবভিয়াসলি আপনার কোম্পানির কনফিডেন্সিয়ালিটি সে রেসপেক্ট করে এবং সে অনুযায়ী আপনার টার্মস এন্ড কন্ডিশনের উপর কাজ করার চেষ্টা করে। ঠিক আছে? বুঝছি, আমার অনেক কিছু বুঝিনি। এটা রিয়েলিটিতে না গেলে ক্লিয়ার হ্যাঁ, হওয়া হ্যাঁ, ওইটাই। সম্ভব না। হ্যাঁ, বাস্তব আচ্ছা। প্রজেক্টে না গেলে ট্রাবলে না পড়লে বুঝতে হবে সমস্যা হয়ে যাবে। সো ব্রাঞ্চিং এর বিষয়টা বুঝছি। ব্যান্সিং এর কোনটা? ও রিবেস সম্পর্কে? রিবেসটা দিস ওভারঅল টপিক হ্যাঁ, এটা বুঝতে পারছি। ও আচ্ছা হ্যাঁ এটা হ্যাঁ বুঝছি, এটা বুঝছি। এটা বুঝতে পারলি। সো ব্রাঞ্চিং এর বিষয়টা নিয়ে আমি একটা হিন্ট দিয়ে গেলাম আজকের ক্লাসে। নেক্সট ক্লাসে বা কয়েক ক্লাসের ভিতরে গিট শেষ হবে আমার। মেইনলি গিটে অনেক ইম্পর্টেন্ট টপিক যাচ্ছে আস্তে আস্তে। আমরা খুবই কুইকলি পারলে নেক্সট বা এরপরের বা পরের ক্লাসে আমরা ডেস্কটপ অ্যাপের মধ্যে সুইচ করি, যার মাধ্যমে আমাদের মোস্ট অফ দ্য কাজ অনেক সিম্পলিফাইড হবে এবং অনেক কাজ দেখবেন যেটা আপনি খুবই তাড়াতাড়ি করতে পারতেছেন, যেটা আপনার কমান্ড লাইনের সময় লাগবে। বাট একটা জিনিস যেটা সমস্যা হতো যদি আপনি শুরুর দিকে ডেস্কটপ করতে যেতেন, সেটা হচ্ছে আপনি অনেক কিছু বুঝতেন না। ডেস্কটপ অ্যাপ্লিকেশন এটা একটা ভুল জিনিস, সেটা হচ্ছে আপনি কমান্ড লাইন দিয়ে গিটহাব না শিখে যদি গিয়ে ডেস্কটপে যান, তাহলে আপনি ডেস্কটপের অনেক ফিচার আছে যেটা বুঝবেন না। আপনি ব্রাঞ্চ বুঝেন না, পুল পুশ মার্জ কমপ্লিট কি বুঝেন না, ওইখানে মার্জ কমপ্লিট বাটন চাপ দিয়ে দিলেন, হইল না তো, রাইট? সো অনেক কিছু আসে যেগুলো আপনাকে বুঝা লাগে। ঠিক আছে? সো
আজকের সেশন এর মধ্যে এন্ড করতেছি। ব্র্যান্ড চেঞ্জেস এর বেস কনসেপ্ট দিয়ে গেছি। নেক্সট ক্লাসে আমরা মোস্ট প্রবাবলি আজকে ওভারঅল অনেক টপিক শেষ করছি আমরা। পুল এবং রিভিউজ এর বিষয়টা যথেষ্ট কম ছিল না, এক বড় টপিক ছিল, এসেছে আলহামদুলিল্লাহ। পুলে যেহেতু হয়ে গেছে, আমরা ব্র্যান্ড চেঞ্জ শিখবো এন্ড হোপফুলি নেক্সট টপিক এন্ড দেন আমরা গিটের একটা কনক্লুশনের মাধ্যমে আসতে পারি। আজকে ক্লাসে কোনো কোশ্চেন থাকলে করতে পারো। না, কোনো কষ্ট নেই। মাথার কিছুটা পড়ে। আপাতত আহ, নেই ব্যাংকটা। হুম আপাতত নেই কোশ্চেন, না, আপাতত নেই। হয়তো বা পরবর্তীতে হতে পারে, প্র্যাকটিস মাথা করতে। হ্যাং হয়ে তাহলে ক্লাসের রেকর্ডিংটা আমি খুবই একটু সাবমিশন করে দিব। আপনারা এই ক্লাসটা আবার রিপিট করে দেখতে পারেন চাইলে, অথবা অফকোর্স মাল্টিপল কোনো কোর্স দেখতে পারেন, যার মাধ্যমে এই টপিকটা ক্লিয়ার হলে মোটামুটি গিটের একটা মেজর টপিক ক্লিয়ার হয়ে যাবে। আপনাকে তো তাহলে বুঝাটা ইজি হবে, ঠিক আছে? সো দ্যাট ইজ অ্যাবাউট ইট। আজকের সেশন তাহলে এতদূর রাখি নাকি? ওকে, ঠিক আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আর আমার প্র্যাকটিস করতে হবে, রিভার্সটা আমি প্র্যাকটিস করিনি, দেখি। চলো আপু, ঠিক আছে, আল্লাহ হাফেজ। তাহলে আচ্ছা, আল্লাহ হাফেজ।